আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা সবাই? কেমন আছি? কিমছু কিমছু কিমছু। আমরা উদ্ভিদের সাহিত্যত্ব পড়ছিলাম। লাস্ট ক্লাসে আমরা শ্বসন চ্যাপ্টারটা শেষ, শ্বাসক্রিয়া মানে উদ্ভিদের সাহিত্যত্বের শ্বসন টপিকটা লাস্ট ক্লাসে আমরা শেষ করেছি। আজকে আমরা পড়ব হচ্ছে সালোক সংশ্লেষণ টপিকটা আমরা আজকে পড়ব। সালোক সংশ্লেষণ, যেটা আমরা মানে শ্বসনটা মোটামুটি আমরা বুঝলেও সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস আমরা বুঝি না, মানে মেজরিটি, মানে আমি শ্বসনটার মোটামুটি গ্লাইকোলাইসিস একটু আয়ত্ত করছিলাম, অবাধ শোষণ একটু আয়ত্ত করছিলাম, বাট সালোক সংশ্লেষণ বুঝাই যাচ্ছিল না আমার আমার হচ্ছে প্রেক্ষাপটে আমি দেখেছি। তো এই সালোক সংশ্লেষণটা দেখা যায় আমরা স্কিপ করে যাই, কারণ এত এত লেখা, মানে কি কি যে লেখা, জটিল জটিল লেখা, মানে কেমন জানি লাগে, পেইন লাগে, প্যানিক লাগে যে কি পড়তেছি না পড়তেছি। আচ্ছা, ময়মনসিং এর যারা আছো, স্বাধীনতা ময়মনসিং ব্যাচের বাচ্চারা, ময়মনসিং এর যারা আছো, আমরা কিন্তু এই মাসের 17 মে ময়মনসিং আসতেছি, ময়মনসিং আসবো এবং ময়মনসিং একটা ডিভিশনাল এক্সাম নিচ্ছি আমরা ইনশাল্লাহ। সো যারা ময়মনসিং আছো তাদের সাথে কিন্তু দেখা হবে, এবং যারা ডিভিশনাল এক্সাম অ্যাটেন্ড করবে তারা কিন্তু আমাদের ব্যাচেও একটা, আমাদের এইচএসসির পর যে ব্যাচটা আমাগো আলফা 5.1 আসবে সেটা একটা ডিসকাউন্ট পাবে। যে দেখো আমাদের আলফা 5-এর বই টিল নাও এতগুলা বই হচ্ছে আমাদের আলফা 5-এর হাতে আসছে, এতগুলা বই আমরা এবার আলফা 5-কে দিচ্ছি ম্যাটেরিয়ালস। এই এত বই মাত্র হচ্ছে বাইরের যে কোনো কোচিংয়ে এতগুলা বইয়ের দাম রাখে 18,000, মানে বইয়ের দাম রাখে 8,000, 9,000, 10,000। আমাদের এই সব বই আমরা শুধুমাত্র হচ্ছে যে 2750 টাকা রাখছি আমাদের ম্যাটেরিয়ালস ফি। এখানে 1 2 3 4 5 6 7 8 9 আরও 3টা বই বাকি আছে, টোটাল 12টা বই যাচ্ছে। সো এই বইগুলা কিন্তু আমাদের আফটার এইচএসসি আলফা 5.1 যে ব্যাচ আছে সেই ব্যাচেও যাবে। সো হচ্ছে ডিভিশনাল এক্সাম যারা দিবা তারা কিন্তু একটা ডিসকাউন্ট পাবা। সো ময়মনসিং এর যারা আছো এক্সাম কিন্তু মিস করো না, অবশ্যই 17 মে আমি আসবো ময়মনসিং। এবং আফটার এইচএসসি আমি নিয়ত করছি ইনশাল্লাহ বাংলাদেশের 64টা জেলাতেই এবার অ্যাডমিশন সিজনে আমি যাব, 64টা জেলাতেই আমাদের ডিভিশনাল এক্সাম হবে। সো হচ্ছে তোমাদের সাথে দেখা করব আমি ইনশাল্লাহ। 24 ব্যাচের একটা ফাটায় রেজাল্ট হইতে হবে, 24 ব্যাচের সাথে ব্যাচেলর অফ বায়োলজি একদম আমরা তোমাদের সাথে লেগে আছি। 24 ব্যাচের সাথে তোমাদের জন্য কিন্তু 24 দিনে কেমিস্ট্রি কোর্স একটা লঞ্চ করছি আমরা। 24 ব্যাচে হচ্ছে 24 ব্যাচের, হ্যাঁ বইগুলা শুধু আমাদের ব্যাচের স্টুডেন্টদের জন্য, বইগুলা বাইরের আমরা সেল দিই না, শুধুমাত্র আমাদের ব্যাচের স্টুডেন্টরা পাবে বইগুলা। যেমন আমরা কিন্তু হচ্ছে যে এই 24 দিনে কেমিস্ট্রি নামে একটা, যে 24 ডে কেমিস্ট্রি প্রো, এই কোর্সটাও কিন্তু লঞ্চ করে দিয়েছি। এই যে আমাদের 4জন টিচার, মিল্টন ভাইয়া তোমাদের বুটেক্স থেকে, শান্ত ফ্রম বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইরফান কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইজাজ চাঁদপুর মেডিকেল। সো ইজাজ কিন্তু আলফার প্রশ্ন আমাদের মেডিকেল অ্যাডমিশন ব্যাচটার কেমিস্ট্রির ব্যাকএন্ডের সব কাজ দেখে। সো এই 4জন তোমাদের কেমিস্ট্রি পড়ায় দিবে 24 দিনে, কেমিস্ট্রি তোমাকে গুছিয়ে শেষ করে দিবে এই 4জন। সো এই কোর্সটা কিন্তু আমরা লঞ্চ করে ফেলছি, আমার ক্লাস শেষে তোমাদের গ্রুপ লিঙ্ক আমি দিয়ে দিব। সো আমাদের তাহলে বায়োলজি ধরছি তোমার আমি নিজে, কেমিস্ট্রি টিচার ধরাই দিলাম, ম্যাথ অলরেডি শুরু হয়ে গেছে, ফিজিক্সের প্ল্যানিং চলতেছে, ফিজিক্সের পরিকল্পনা চলতেছে, যে ফিজিক্সেরও আমরা একটা ফাটাফাটি প্রজেক্ট নামায় ফেলবো, ফিজিক্সেরও একটা ফাটাফাটি প্রজেক্ট আমরা নামায় ফেলবো ইনশাল্লাহ। সো 24 ব্যাচের সাথে ব্যাচেলর অফ বায়োলজি কিন্তু খুব দৃঢ়ভাবে আছে, মানে আমরা ওন করতেছি তোমাদেরকে, ঠিক আছে? 24 ব্যাচকে আমরা ওন করতেছি যে তোমাদেরকে ভালো রেজাল্ট করায় ছাড়বো আমরা, যে ভালো রেজাল্ট করবা না, করায় ছাড়বো তোমাদেরকে ইনশাল্লাহ। ঢাকাতে ডিভিশনাল এক্সাম আমরা ডিভিশনাল এক্সাম এইচএসসির আগে মনে হয় 2টাই নিব শুধু, যে একটা হচ্ছে সিলেট এবং আরেকটা হচ্ছে তোমার ময়মনসিং, হয়তো শুধু ময়মনসিংও হইতে পারে, সিলেট নাও হইতে পারে। ঢাকা থেকে শুরু করে বাকি জায়গাগুলোর ডিভিশনাল এক্সাম আমরা আফটার এইচএসসি শুরু করে দিব। ঢাকাতে আমরা চিন্তা করছি যে ঢাকাতে আমরা মোট 4টা ডিভিশনাল এক্সাম নিব, 4টা জায়গায়, মতিঝিল নিব একটা, তার হচ্ছে যে আমরা উত্তরা নিব একটা, ফার্মগেট নিব একটা,
আর আরেকটা হচ্ছে সাভার রিজিয়নে মনে হয় আরেকটা নিতে পারি, টঙ্গী রিজিয়নে চিন্তা করছি। তো এগুলোর প্ল্যান পরিকল্পনা চলতেছে। আগে তো তোমাদের ক্লাস নিয়ে শেষ করে দিই, বাচ্চা নিয়ে আগে ক্লাস নিয়ে, ক্লাস নিতে নিতে শহীদ হয়ে যেতেছি। মানে আমার মনে হইতেছে আমার জীবনে আর কিছুই নেই, আমি সারাদিনই গেলে ক্লাসই নিতেছি। কারণ তোমাদের এটা কিন্তু একটা বড় প্রজেক্ট, 30 দিনে বায়োলজি শেষ করা, গুছিয়ে দেওয়া, ইজ এ হিউজ প্রজেক্ট। মানে এটা কিন্তু ছোটোখাটো বিষয় না, মানে তোমার 1 বছরের পড়ালেখাকে 30 দিনে 1 মাসে আমার সামারাইজ করে আনতে হচ্ছে। সো এটার জন্য তো খুব প্যারা যাইতেছে, প্লাস আমার তো অন্যান্য পেইড ব্যাচের সব কিছুর ব্যস্ততাও রয়েছে। তো চলো তাহলে হচ্ছে যে আমরা ক্লাস শুরু করি। রাফি ক্লাস নিবে। ওই রাফির একটু বিসিএস রিলেটেড ব্যস্ততা চলতেছিল, তো তো রাফি আমাদের প্ল্যান চলতেছে ফিজিক্সের, কারণ 3টা সাবজেক্ট দিয়ে দিছি, শুধু ফিজিক্স মিসিং থাকলে তো সেটা ভাল লাগতেছে না। সো হচ্ছে ইনশাল্লাহ ফিজিক্সও চলে আসবে, ফিজিক্সও এই সপ্তাহের মধ্যেই আশা করি আপডেট তোমাদের দিতে পারবো। একটা করে ছাড়তেছি, তাই না? বায়োলজি ছাড়লাম, ম্যাথ ছাড়লাম, কেমিস্ট্রি ছাড়বো, এখন ফিজিক্স। আবার বায়োলজিটা শেষ হয়ে গেলে তখন ওইগুলাতে সময় দিতে পারবা না, এতগুলাতে তো একসাথে একদিনে যদি 4টা কোর্সের ক্লাস চলে, করবা কখন ক্লাস তোমরা? এই জন্য একটু পরেই তোমাদের হচ্ছে ফিজিক্সটা আসবে। ওকে, লেটস স্টার্ট দ্য শো। হ্যাঁ চলো আমরা ক্লাস শুরু করি। তাহলে খেয়াল করে দেখো আমরা হচ্ছে কতটুকু পড়ছিলাম, আমরা হচ্ছে শ্বসন পর্যন্ত পড়ছিলাম। এবার আসো আমরা পড়বো হচ্ছে সালোক সংশ্লেষণ। কি পড়বো আমরা আজকে? আমরা পড়বো হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ বা ইংরেজিতে এটাকে কি বলি? ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ বা ইংরেজিতে এটাকে কি বলা হয়? ইংরেজিতে এটাকে বলা হয় হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ বা এটাকে ইংরেজিতে কি বলি? ইংরেজিতে এটাকে বলি হচ্ছে ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষণ বা ইংরেজিতে এটাকে কি বলি? ফটোসিনথেসিস। এই সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস শব্দটা ব্যবহার করেন সর্বপ্রথম বিজ্ঞানী চার্লস বার্নেস। আলোক শক্তি শোষণ করে তাকে সঞ্চিত রাসায়নিক শক্তিতে রূপান্তরের প্রক্রিয়াকে আমরা ফটোসিনথেসিস বলি। এবং ফটোসিনথেসিস হয় বইলা দুনিয়াতে তুমি আমি আসি, না হইলে তুমি আমি দুনিয়াতে থাকতামই না, আমরা উড়ে চলে যেতাম ফটোসিনথেসিস যদি না থাকে। সো এই যে ফটোসিনথেসিস যে কথাটা রয়েছে, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ কথাটা সর্বপ্রথম কে ব্যবহার করে? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ শব্দটা সর্বপ্রথম ব্যবহার করে। আচ্ছা আমরা শ্বসন পুরাটা বুঝছিলাম তো, তাই না? শ্বসন আমরা বুঝছি না? শ্বসন কিন্তু আমরা বুঝছি আলহামদুলিল্লাহ। তাহলে হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? সর্বপ্রথম ব্যবহার করে হচ্ছে চার্লস বার্নেস। কে ব্যবহার করে? চার্লস বার্নেস হচ্ছে আমাদের সর্বপ্রথম আমাদের এই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ শব্দটা ব্যবহার করেন। এই যে ফটোসিনথেসিস সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি হয়? বেসিক্যালি আলোক শক্তিকে শোষণ করে উদ্ভিদ সঞ্চিত রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। তাহলে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় কি বলা হয়? যে আলোক শক্তিকে শোষণ করে উদ্ভিদ সঞ্চিত রাসায়নিক শক্তিতে রূপান্তরের প্রক্রিয়াকে আমরা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ বলি। তাহলে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ জিনিসটা কি? আলোক শক্তিকে শোষণ করে, যে আলোক শক্তি আছে সেই আলোক শক্তিকে শোষণ করে উদ্ভিদ সঞ্চিত রাসায়নিক শক্তিতে রূপান্তরের প্রক্রিয়াকে কি বলা হয়? রূপান্তরের প্রক্রিয়াকে ফটোসিনথেসিস বলা হয়। ফটোসিনথেসিস বলে। ফটোসিনথেসিসে মোট 4টা জিনিস দরকার হয়। কি কি দরকার হয়? 4টা জিনিস লাগে, বেশি জিনিস লাগে না। 1 নম্বরে কি লাগে? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা একটু কমেন্টে ফ্রেন্ডদের ট্যাগ দাও না, একটু আসুক না, তোমার বন্ধুটা ঘোরাঘুরি করতেছে কোথায় কোথায়, ওর একটু ক্লাসে কান মোলা দিয়ে ধরে নিয়ে আসো।
তাহলে হচ্ছে কার্বন ডাই অক্সাইড লাগবে, তারপর হচ্ছে পানি লাগবে, কার্বন ডাই অক্সাইড লাগবে, দেন হচ্ছে আমাদের কাকে লাগবে, কার্বন ডাই অক্সাইড লাগবে, প্লাস হচ্ছে যে আমাদের কাকে লাগবে, কার্বন ডাই অক্সাইড লাগবে, পানি লাগবে। এই কার্বন ডাই অক্সাইড পানি ছাড়া আমাকে কি দিতে হবে, আমাকে আলো দিতে হবে, আলো দিতে হবে, এবং সেই আলো অ্যাকসেপ্ট করার জন্য কি লাগবে, ক্লোরোফিল লাগবে। এই চারটা জিনিস আমাদের লাগবে, এই চারটা জিনিস আমাদের লাগবে, এবং এই চারটা জিনিস মিলিয়া কি তৈরি হবে, এই চারটা জিনিস মিলিয়া তৈরি হবে হচ্ছে C6H12O6, 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 C6H12O6 গ্লুকোজ, প্লাস হচ্ছে কি তৈরি হবে, উপজাত হিসাবে অক্সিজেন তৈরি হয়, উপজাত হিসাবে অক্সিজেন তৈরি হয়। এখন খেয়াল করে দেখো যে আমাদের এই সালোক সংশ্লেষণ একটা জারণ বিজারণ বিক্রিয়া। কেন জারণ বিজারণ বিক্রিয়া? এই যে পানি আছে, এই যে পানি আছে, পানি থেকে কি করা হয়েছে, পানি থেকে যখন অক্সিজেন তৈরি হবে, পানি থেকে যখন অক্সিজেন তৈরি হবে, এখানে আসি আগে, যে পানি থেকে যখন অক্সিজেন, এই যে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড থেকে যখন আমাদের এই যে আমাদের কার্বোহাইড্রেট তৈরি হলো, এখানে কি হয়েছে, কার্বন আর অক্সিজেন আছে, এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, হাইড্রোজেন কি হয়েছে, যুক্ত হয়েছে। তাহলে এখানে আমাদের এই হাইড্রোজেন যুক্ত হয়, এখানে কি হয়, এখানে আমাদের হাইড্রোজেন যুক্ত হয়, হাইড্রোজেন যুক্ত হয় বলি এটাকে আমরা কি বলি, হাইড্রোজেন যুক্ত হয় বলে এটাকে আমরা বলি হচ্ছে জারণ। এখানে আমাদের হাইড্রোজেন যুক্ত হয়, হাইড্রোজেন যুক্ত হয় বলে এটা আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি হচ্ছে আমরা বিজারণ বলতে পারি। আর এই যে পানি আছে, এই পানি থেকে আমরা হাইড্রোজেনটাকে ছেড়ে দিই, পানি থেকে আমরা কি করি, হাইড্রোজেনটাকে ছেড়ে দিয়ে অক্সিজেন তৈরি করি। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সালোক সংশ্লেষণে অক্সিজেন তৈরি হয় কোন দশায়, সালোক সংশ্লেষণে অক্সিজেন তৈরি হয় কার থেকে, কার্বন ডাই অক্সাইড না পানি থেকে, পানি থেকে। এই যে আমাদের হাইড্রোজেন আমরা হচ্ছে মুক্ত করে দিই, হাইড্রোজেন মুক্ত করি, হাইড্রোজেন মুক্ত করি, এই হাইড্রোজেন মুক্ত করাকে কি বলা হয়, হাইড্রোজেন মুক্ত করাকে জারণ বলা হয়। হাইড্রোজেন মুক্ত করাকে কি বলা হয়, হাইড্রোজেন মুক্ত করাকে জারণ বলা হয়। হাইড্রোজেন মুক্ত করাকে কি বলা হয়, হাইড্রোজেন মুক্ত করাকে জারণ বলা হয়। তাহলে খেয়াল করো এই যে সালোক সংশ্লেষণ, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। সালোক সংশ্লেষণ কি একটা জারণ বিজারণ বিক্রিয়া, সালোক সংশ্লেষণ কি একটা জারণ বিজারণ বিক্রিয়া, সালোক সংশ্লেষণ কি একটা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষণ যে একটা জারণ বিজারণ বিক্রিয়া, এই কথাটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন আসো যে সালোক সংশ্লেষণ একটা জারণ বিজারণ বিক্রিয়া, এতটুকু বুঝেছি। সালোক সংশ্লেষণের জন্য মোট 4টা উপাদান দরকার। সালোক সংশ্লেষণের জন্য কয়টা উপাদান দরকার, সালোক সংশ্লেষণের মোট 4টা উপাদান দরকার। সালোক সংশ্লেষণে মোট 4টা উপাদান দরকার। সালোক সংশ্লেষণে মোট 4টা উপাদান দরকার, মোট 4টা উপাদান দরকার। সালোক সংশ্লেষণে মোট 4টা উপাদান দরকার, উপাদান প্রয়োজন। কি কি উপাদান প্রয়োজন? এক নম্বরে হচ্ছে আমাদের দরকার হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এবং এই কার্বন ডাই অক্সাইড থেকে আমাদের কিন্তু কার্বোহাইড্রেট তৈরি হয়, কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি হয়, কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি হয়, কি হয়, কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। 2 নম্বরে কি লাগে, 2 নম্বরে দরকার হয় পানি। পানি যে আছে আমাদের, এই পানি এর থেকে কি তৈরি হয়, এর থেকে অক্সিজেন তৈরি হয়। আমাদের এই সালোক সংশ্লেষণে অক্সিজেনটা কি আমাদের টার্গেট? এই সালোক সংশ্লেষণে অক্সিজেন পাওয়াটা কি আমাদের কোনো টার্গেট ছিল না। সালোক সংশ্লেষণে আমাদের মূল টার্গেট শর্করা জাতীয় খাবার তৈরি করা, যেন হচ্ছে উদ্ভিদে সেই শর্করা জাতীয় খাবারটা আমি নিতে পারি। কিন্তু এখানে অক্সিজেন তৈরি হয় এজ এ উপজাত হিসেবে বা বাই প্রোডাক্ট হিসেবে, সেই অক্সিজেনটা তৈরি হয় কিন্তু পানি থেকে। 3 নম্বরে যেটা দরকার হয় হচ্ছে যে আমাদের ক্লোরোফিলটা হচ্ছে যে এরা আমাদের সূর্যের শক্তি শোষণ করে, এরা হচ্ছে সূর্যের আলোক শক্তি শোষণ করে, এরা সূর্যের আলোক শক্তি শোষণ করে, সূর্যের আলোক শক্তিটাকে শোষণ করে কি, ক্লোরোফিল। আর এই আলোটা আমাদের কেন দরকার হয়, আলো, এই যে আমাদের ফটোসিনথেসিসের জন্য কি দরকার, আলো ছাড়া ফটোসিনথেসিস কিন্তু একদমই হবে না। এই সূর্যালোক বা আলো প্রয়োজন কিসের জন্য, শক্তির জন্য। কারণ শক্তির প্রধান উৎস কি, শক্তির প্রধান উৎস হচ্ছে আমাদের এই আলো, সূর্যালোক বা আলো, এটা হচ্ছে আমাদের শক্তির উৎস হিসেবে কাজ করে, এরা শক্তির উৎস হিসেবে কাজ করে, শক্তির উৎস হিসেবে কাজ করে, ঠিক আছে। এখন এই যে সালোক সংশ্লেষণ আছে, সালোক সংশ্লেষণের অঙ্গ কোনটা, সালোক সংশ্লেষণের অঙ্গাণু কোনটা, সালোক সংশ্লেষণের স্থান কোনটা? দেখো
এই যে আমাদের সালোক সংশ্লেষণ আছে, সালোক সংশ্লেষণের অঙ্গ, সালোক সংশ্লেষণের অঙ্গ, সালোক সংশ্লেষণের অঙ্গাণু আর সালোক সংশ্লেষণের স্থান, সালোক সংশ্লেষণের অঙ্গ, সালোক সংশ্লেষণের অঙ্গাণু, সালোক সংশ্লেষণের স্থান। সালোক সংশ্লেষণের অঙ্গ যদি আমি বিবেচনা করি, সালোক সংশ্লেষণের অঙ্গ, সালোক সংশ্লেষণের অঙ্গাণু, সালোক সংশ্লেষণের স্থান। সালোক সংশ্লেষণের অঙ্গাণু হচ্ছে যে আমাদের পাতা, উদ্ভিদের পাতার মধ্যে যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের কোন অঙ্গাণুতে হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ হয়? ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের কোন স্থানে আমাদের সালোক সংশ্লেষণ হয়? থাইলাকয়েড নামে একটা জায়গা আছে, থালার মতো এরকম থাইলাকয়েড, সেই থাইলাকয়েডগুলোর মধ্যে হচ্ছে ক্লোরোফিল থাকে। তাহলে স্থান বললে আমাদের কি আসবে? স্থান বললে আমাদের আসবে থাইলাকয়েড। স্থান বললে কি আসবে? থাইলাকয়েড। তাহলে পাতা, ক্লোরোপ্লাস্ট, থাইলাকয়েড, পাতা, ক্লোরোপ্লাস্ট, থাইলাকয়েড, পাতা, ক্লোরোপ্লাস্ট, থাইলাকয়েড। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা এই তিনটা। এখন আমাদের হচ্ছে যে এই ক্লোরোপ্লাস্টটাই আমাদের সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গাণু। অনেক উদ্ভিদ আছে যার সারা দেহ জুড়ে ক্লোরোপ্লাস্ট থাকে, সারা দেহে ক্লোরোপ্লাস্ট থাকে হচ্ছে সবুজ শৈবাল, রিক্সিয়া, মার্চেন্টিয়া, যে আমাদের হচ্ছে সারা দেহে ক্লোরোপ্লাস্ট থাকে, সারা দেহে ক্লোরোপ্লাস্ট থাকে কার কার? সারা দেহে ক্লোরোপ্লাস্ট থাকে হচ্ছে আমাদের কি? সবুজ শৈবাল। সারা দেহে ক্লোরোপ্লাস্ট থাকে হচ্ছে সবুজ শৈবাল। তারপর হচ্ছে আমাদের রিক্সিয়া, সবুজ শৈবাল, রিক্সিয়া, মার্চেন্টিয়া। আমাদের হচ্ছে এই সবুজ শৈবাল, রিক্সিয়া, মার্চেন্টিয়া, এরা হচ্ছে আমাদের সারা দেহে ক্লোরোপ্লাস্ট থাকে। আর কিছু কিছু আছে যে আমাদের ক্লোরোপ্লাস্ট নেই কিন্তু সালোক সংশ্লেষণে সক্ষম, যেমন হচ্ছে সায়ানোব্যাকটেরিয়াতে ক্লোরোপ্লাস্ট নেই, এর থাইলাকয়েডে ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে। যে ক্লোরোপ্লাস্ট নেই কিন্তু সালোক সংশ্লেষণে সক্ষম, কিন্তু সালোক সংশ্লেষণে সক্ষম, কিন্তু কি করতে পারে? সালোক সংশ্লেষণ করতে পারে, সালোক সংশ্লেষণে সক্ষম। এরকম হচ্ছে দুনিয়াতে প্রথম সালোক সংশ্লেষণ করছে যে প্রাণীটা, কে? সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, 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 সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। তাহলে আমাদের হচ্ছে কয়টা উপাদান প্রয়োজন? চারটা উপাদান প্রয়োজন। কয়টা উপাদান প্রয়োজন? আমাদের চারটা উপাদান প্রয়োজন। কয়টা উপাদান প্রয়োজন? আমাদের চারটা উপাদান প্রয়োজন। তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই চারটা উপাদান সম্পর্কে একটু বিস্তারিত জানতে পারলাম। চারটা উপাদান সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং হচ্ছে যে আমরা এখানে জানলাম সালোক সংশ্লেষণের অঙ্গ, পাতা, অঙ্গাণু, ক্লোরোপ্লাস্ট, স্থান, থাইলাকয়েড। তো এবং কিছু এমসিকিউ আমরা একটু জেনে নিলাম এখান থেকে কুটুস করে, নাহলে বইয়ের মধ্যে এত কিছু দেখা মাথা নষ্ট হয়ে যাবে যে আরে এগুলো তো আমি পড়লাম না, ভাইয়া যা পড়াই দিচ্ছে এমসিকিউর জন্য এতটুকু এনাফ, এর বেশি আর কিছু লাগবে না। আচ্ছা দেখো, সালোক সংশ্লেষণের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ হচ্ছে সালোক সংশ্লেষণের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এখানে। রঞ্জক পদার্থ বা পিগমেন্ট, রঞ্জক পদার্থ বা এদেরকে কি বলবো আমরা? পিগমেন্ট বলবো। আর রঞ্জক পদার্থ বা এদেরকে কি বলবো আমরা? পিগমেন্ট। রঞ্জক পদার্থ বা এদেরকে কি বলবো? পিগমেন্ট বলবো। রঞ্জক পদার্থ বা এদেরকে কি বলবো? এদেরকে বলবো হচ্ছে আমরা পিগমেন্ট। রঞ্জক পদার্থ বা এদেরকে আমরা কি বলবো? পিগমেন্ট বলবো। রঞ্জক পদার্থ বা এদেরকে কি বলবো? এদেরকে বলবো হচ্ছে আমরা পিগমেন্ট। রঞ্জক পদার্থ এদেরকে কি বলবো? এদেরকে বলবো হচ্ছে পিগমেন্ট। সো পিগমেন্টের মধ্যে প্রথমে আসা যাক হচ্ছে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, ক্লোরোপ্লাস্ট। তারপর থাকে হচ্ছে আমাদের এই ক্লোরোপ্লাস্ট, ফাইকোবিলিন্স, ক্লোরোপ্লাস্ট আছে, ফাইকোবিলিন্স আছে, আরেকটা গ্রুপ আছে মনে হয়, তার নাম হচ্ছে আমাদের এই ক্যারোটিন জেন্থোফিল, ক্যারোটিনয়েডস। আমাদের এই পিগমেন্টগুলা থাকে ক্যারোটিনয়েডস, কি থাকে আমাদের? ক্যারোটিনয়েডস, ঠিক আছে? তো এই রঞ্জক পদার্থগুলো আমাদের থাকে। সো ক্লোরোফিলের মধ্যে আবার দুইটা গ্রুপ আছে, ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি। ক্লোরোফিল এর মধ্যে আছে আমাদের দুইটা গ্রুপ, এই ক্লোরোফিল এ আর হচ্ছে ক্লোরোফিল বি, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি।
আচ্ছা, ক্লোরোফিল এ আর বি এদের বর্ণ কি হবে? বি মানে ব্লু, বি ফর ব্লু, তাহলে এটার বর্ণ হবে হচ্ছে আমাদের নীলাভ সবুজ। বি ফর ব্লু এর বর্ণ নীলাভ সবুজ। আর এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের হলুদাভ সবুজ। ক্লোরোফিল এ হচ্ছে হলুদাভ সবুজ, হলুদাভ সবুজ। তারপর হচ্ছে আমাদের এই যে ফাইকোবিলিনস, এর মধ্যে দুইটা কথা পাই আমরা, একটা হচ্ছে ফাইকো ইরিথনিন, আরেকটাকে বলি হচ্ছে ফাইকো সায়ানিন। ফাইকো ইরিথনিন, ফাইকো ইরিথনিন, ইরিথনিন, আরেকটা হচ্ছে আমাদের ফাইকো সায়ানিন। ফাইকো ইরিথনিন, আরেকটা আসে দেখো হচ্ছে আমাদের ফাইকো সায়ানিন। ফাইকো ইরিথনিন এবং আরেকটা আসে হচ্ছে আমাদের ফাইকো সায়ানিন। ফাইকো ইরিথনিন, আরেকটা আসে আমাদের কি? ফাইকো সায়ানিন। এই যে ফাইকো ইরিথনিন, এটার বর্ণ হচ্ছে আমাদের লাল। ফাইকো সায়ানিন, এটার বর্ণ কি আমাদের? নীল। ওকে, ক্যারোটিনয়েডস এর মধ্যে আমাদের দুইটা জিনিস আসে, একটা হচ্ছে ক্যারোটিন, আরেকটা আসে জ্যান্থোফিল। একটা আসে ক্যারোটিন, একটা আসে কি? ক্যারোটিন। আরেকটা কি আসে? আরেকটা আসে হচ্ছে আমাদের জ্যান্থোফিল, জ্যান্থোফিল। ক্যারোটিন এবং জ্যান্থোফিল। এই যে ক্যারোটিন যে আছে আমাদের, ক্যারোটিনটা হচ্ছে আমাদের কমলা বর্ণের, ক্যারোটিনটা কমলা বর্ণের, আর জ্যান্থোফিলটা হলুদ বর্ণের, হলুদ বর্ণের। সেরকম বিভিন্ন পিগমেন্ট কিন্তু আমরা এই সালোক সংশ্লেষণকারী পদার্থ, উদ্ভিদের পাতা, ফুল, নানা জায়গায় দেখতে পাই। এরকম নানা জিনিস কিন্তু আমরা দেখতে পাই। এই যে ফাইকোবিলিনস আছে, এই ফাইকোবিলিনসটা কিন্তু সব জায়গায় থাকে না। এই ফাইকোবিলিনসটা কিন্তু আবার সব জায়গায় থাকে না। ফাইকোবিলিনসটা সায়ানোব্যাকটেরিয়া এবং লোহিত শৈবালে পাওয়া যায়। ফাইকোবিলিনসটা হচ্ছে আমাদের মূলত কোথায় কোথায় পাওয়া যায়? সায়ানোব্যাকটেরিয়া ও লোহিত শৈবালে। সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া অ্যান্ড লোহিত শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া অ্যান্ড লোহিত শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া এবং লোহিত শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া এবং লোহিত শৈবাল, এই দুই জায়গায় হচ্ছে যে আমাদের এই ফাইকোবিলিনস থাকে। আর নর্মাল সকল উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এই জিনিসগুলো থাকে। এখন এখানে যত পিগমেন্ট আছে, এই পিগমেন্টগুলোর মধ্যে ক্লোরোফিল এটা হচ্ছে আমাদের মূল পিগমেন্ট। ক্লোরোফিল এটা কি? মূল পিগমেন্ট। ক্লোরোফিল এটা কি? ক্লোরোফিল এটা হচ্ছে আমাদের মূল পিগমেন্ট। ক্লোরোফিল এটা হচ্ছে কি? আমাদের মূল পিগমেন্ট। আমাদের এখানে যত পিগমেন্ট আছে, রঞ্জক আছে, এখানে মূল রঞ্জক বা মূল পিগমেন্ট হচ্ছে মূল রঞ্জক বা মূল পিগমেন্ট। মূল রঞ্জক বা মূল পিগমেন্ট হলো কে? মূল রঞ্জক বা মূল পিগমেন্ট হলো আমাদের হচ্ছে ক্লোরোফিল এ। কেটা আমাদের? ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ হচ্ছে মূল রঞ্জক বা মূল পিগমেন্ট। এরা মূল আলোক শোষণ করে, এরাই হচ্ছে যে আমাদের, এরা মূল আলো শোষণ করে, এরা মূল পিগমেন্ট। আর হচ্ছে বাকি সবাই সহকারী পিগমেন্ট, বাকি সব হচ্ছে সহকারী পিগমেন্ট বা আনুষঙ্গিক পিগমেন্ট, বা এদের বলা হয় অ্যান্টেনা পিগমেন্ট। সহকারী পিগমেন্ট বা আনুষঙ্গিক পিগমেন্ট, 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 বা এটাকে বলি হচ্ছে আমরা সহকারী পিগমেন্ট বা আনুষঙ্গিক পিগমেন্ট, বা এদেরকে বলা হয় অ্যান্টেনা পিগমেন্ট, অ্যান্টেনা পিগমেন্ট। এরা কি করে? এরা হচ্ছে আলোক শক্তি শোষণ করে ক্লোরোফিল এ কে দেয়। দিয়া বলে ওস্তাদ তুমিই কাজ করো, যে এরা আলোক শক্তি শোষণ করে কাকে দেয়? এরা আলোক শক্তি শোষণ করে ক্লোরোফিল এ কে দেয়। এরা আলোক শক্তি শোষণ করে ক্লোরোফিল এ কে দেয়। আলোক শক্তি শোষণ করে ক্লোরোফিল এ কে দেয়, ক্লোরোফিল এ কে দেয়। তাহলে খেয়াল করে দেখো, এই হচ্ছে আমাদের পিগমেন্টগুলা নিয়ে আমাদের জানতে হবে যতটুকু কথাবার্তা আমরা জেনে নিলাম, জানতে হবে যতটুকু কথাবার্তা ভাইয়া কিন্তু তোমাদের জানাই দিলাম। সো যা যা জানতে হবে ভাইয়া কিন্তু বলে দিচ্ছে, এর বেশি কিন্তু কিছু লাগবে না। ওকে, আসো এবার আসো হচ্ছে যে এবার আসো হচ্ছে ফটোসিস্টেম। আচ্ছা, ফটোসিস্টেম জিনিসটা কি? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে বিদ্যমান আলোক শোষণকারী কমপ্লেক্সকে ফটোসিস্টেম বলা হয়। ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে বিদ্যমান ক্লোরোপ্লাস্টের হচ্ছে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে বিদ্যমান
আলোক শোষণকারী কমপ্লেক্সকে আমরা কি বলি? কমপ্লেক্সকে ফটোসিস্টেম বলা হয়। দেখো এই যে নামগুলো আমরা একটু শিখে শিখে যাচ্ছি না, এগুলো যে অ্যাডমিশন টাইমে কত হেল্প করবে কল্পনা করতে পারবে না। ফটোসিস্টেম বলে কি বলা হয়? ফটোসিস্টেম বলে। এখন এই যে ফটোসিস্টেম আছে, এই ফটোসিস্টেম বেসিক্যালি দুই প্রকার। ফটোসিস্টেম বেসিক্যালি আমাদের কয় প্রকার? ফটোসিস্টেম বা এটাকে বলি হচ্ছে আমরা পিএস। ফটোসিস্টেম বা এটাকে বলা হয় পিএস। এই ফটোসিস্টেম বা পিএস দুই টাইপের আছে। এটা হচ্ছে ফটোসিস্টেম 1, এটা হচ্ছে ফটোসিস্টেম 2। একটা হচ্ছে PS1, একটা হচ্ছে PS2। এই PS1 হচ্ছে আমাদের কি করে আর PS2 কি করে? PS1 এবং PS2 হচ্ছে, PS1 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ভালো শোষণ করে। এরা হচ্ছে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ভালো শোষণ করে। 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো এরা হচ্ছে ভালো শোষণ করে। 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ভালো শোষণ করে। আর PS2 যে আছে, PS2 হচ্ছে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ভালো শোষণ করে। এই 680 এবং 700 তরঙ্গ, এই দুইটা রেঞ্জই হচ্ছে লালের মধ্যে পড়ে। তরঙ্গ দৈর্ঘ্যের আলো ভালো শোষণ করে, এই দুইটা জিনিসই কার মধ্যে পড়ে? এই দুইটা জিনিসই লালের মধ্যে আসে। কার মধ্যে আসে? লালের মধ্যে আসে। লাল দুইটা জিনিসই হচ্ছে লাল, লাল আলোর রেঞ্জ কত জানো? লাল আলো হচ্ছে 647 থেকে 380 ন্যানোমিটার। 647 থেকে 780 ন্যানোমিটার হচ্ছে আমাদের লাল। তাহলে হচ্ছে লাল আলোতে এই সালোক সংশ্লেষণ ভালো হয়। কারণ কি? লাল আলো শোষণ হয় ভালো, লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি, সালোক সংশ্লেষণ আমাদের হচ্ছে বেশি, সালোক সংশ্লেষণ বেশি হয়। এখন একটা ফটোসিস্টেমের 3টা অংশ আছে। এটা ফটোসিস্টেমের কয়টা অংশ? ফটোসিস্টেমের 3টা অংশ। এই যে ফটোসিস্টেম দেখতে পাচ্ছি, এই ফটোসিস্টেমের 3টা অংশ থাকে। ফটোসিস্টেমের 3টা অংশ থাকে। ফটোসিস্টেমের কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। একটা হচ্ছে আলোক শোষণ কেন্দ্র, তারপর হচ্ছে এই আলোটা শোষণ হওয়ার পর বিক্রিয়া হবে, বিক্রিয়া কেন্দ্র, এবং হচ্ছে লাস্ট কথা হয়েছে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এখানে কি থাকে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এটা কি করে? আলোটা শোষণ করে আমাদের হচ্ছে যে এই আলো দিয়ে বিভিন্ন বিক্রিয়া করে কি করে? আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইটিসি। ইলেকট্রনটাকে হচ্ছে ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায়, ইলেকট্রনটাকে কি করে? ট্রান্সফার করে। এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রনটাকে কি করে? ট্রান্সফার করে। এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রনটাকে কি করে? ট্রান্সফার করে। এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রনটাকে কি করে? ট্রান্সফার করে। এতটুকু কথা আমাদের এখানে মনে রাখতে হবে, এর বেশি এখান থেকে কোনো কিছু মনে রাখার দরকার নাই। সো আমাদের হচ্ছে যে আলোটা শোষণ হবে, শোষণ হওয়ার পর বিক্রিয়া কেন্দ্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার। বিক্রিয়া কেন্দ্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার। সো আমাদের এখানে হচ্ছে যে ফটোসিস্টেম এর 3টা অংশ। আলোক শোষণ কেন্দ্র আলো শোষণ করে, বিক্রিয়া কেন্দ্রের মধ্যে রিঅ্যাকশন হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে ইলেকট্রনটাকে ট্রান্সপোর্ট করে। সো আমাদের হচ্ছে এই বিক্রিয়া কেন্দ্রে কি ঘটে? বিক্রিয়া কেন্দ্রে মূল যে কাজটা ঘটে বিক্রিয়া কেন্দ্রে, এখানে আমাদের হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার ঘটে। ফটোলাইসিস অফ ওয়াটার বা পানির সালোক বিভাজন হয়, যে পানিটা আছে এটা আলোর প্রভাবে পানিটা ভেঙে যায়, সালোক বিভাজন হয়, পানির সালোক বিভাজন হয়। সো কি হয়? আমাদের এই যে পানি আছে, সেই পানিটা হচ্ছে যে এই আলোর প্রভাবে ভেঙে 2টা প্রোটন তৈরি করে, 2টা ইলেকট্রন তৈরি করে, এবং হচ্ছে হাফ অণু অক্সিজেন তৈরি করে। কি তৈরি করে? হাফ অণু অক্সিজেন তৈরি হয়। তাহলে এটাকে বলি হচ্ছে পানির সালোক বিভাজন। এটাকে কি বলি? পানির সালোক বিভাজন।
এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে পানির সালোক বিভাজন। এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে পানির সালোক বিভাজন। এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে পানির সালোক বিভাজন। এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে পানির সালোক বিভাজন। তাহলে হচ্ছে আমাদের এখানে পানির সালোক বিভাজন হয়, পানির সালোক বিভাজন হয়। 1 মোল পানি ভাঙলে এই ঘটনা ঘটে, 1 মোল পানি ভাঙলে এই ঘটনা ঘটে। আর 2 মোল পানি যদি ভাঙে, 2 মোল পানি ভাঙলে তখন হচ্ছে আমাদের 4টা H প্লাস, 2টা ইলেকট্রন আর হচ্ছে 1 অণু অক্সিজেন তৈরি হবে। তাহলে 1 অণু অক্সিজেন তৈরির জন্য কয় অণু পানি ভাঙতে হবে? 2 অণু অক্সিজেন পানি ভাঙতে হবে, 2 অণু পানি ভাঙতে হবে। 2 অণু পানি যদি আমার ভাঙে তাহলে সেখানে আমাদের এই 1 অণু অক্সিজেন তৈরি হবে। এই যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যাবে। ইলেকট্রনটা কোথায় যাবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যাবে। এই যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দিয়ে পরিবহন হইতে থাকবে। আর এই যে হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা কি করে? এই যে হাইড্রোজেন আছে এখানে, এই হাইড্রোজেনটা হচ্ছে আমাদের এই NAD, এই হাইড্রোজেনটা NADP। আমরা তোমাদের বলছিলাম যে শ্বসনে আমরা NAD কথাটা পড়ি, শ্বসনে NAD কথাটা পড়ি, কিন্তু সালোক সংশ্লেষণে গেলে সেখানে আমরা NADP পাবো। বলে আসছিলাম সালোক সংশ্লেষণে গেলে আমরা NADP পাবো। কোথায় বলছি? খুঁজে বের করি যে আমরা NADPর কথা কি তোমাদের বলছি কিনা, যে আমরা ওইখানে গেলে কি পাবো? এখানে গেলে NADP টার্মটা পাবো। এই যে এখানে বলছিলাম সালোক সংশ্লেষণে গেলে আমরা NADP কথাটা পাবো, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। সো এখানে আমাদের যে হাইড্রোজেনটা আমরা পাইলাম, সেই হাইড্রোজেনটা কিন্তু আমাদের এখানে যে আমরা হাইড্রোজেনটা পাইলাম, সেই হাইড্রোজেনটা কিন্তু NADP থেকে NADPH প্লাস H প্লাস তৈরি হয়, H প্লাস তৈরি হয়। একই সাথে এই সূর্যের আলোর প্রভাবে এটিপিও তৈরি হয়, সূর্যালোকের প্রভাবে এটিপি তৈরি হয়। একই সাথে বিক্রিয়া কেন্দ্রে সূর্যালোকের প্রভাবে এটিপি তৈরি হয়, সূর্যালোকের প্রভাবে এটিপি তৈরি হয়, সূর্যালোকের প্রভাবে এটিপি তৈরি হয়। এটাকে কি বলবো? আমরা বলে আসছিলাম যে সূর্যালোকের প্রভাবে এটিপি তৈরিকে বলা হয় ফটোফসফোরাইলেশন। আমি কিন্তু একদম যা লাগবে বইয়ে হাজার হাজার লাইন দেওয়া আছে, এত কিছু লাগবে না, যতটুকু লাগবে এইচএসসি অ্যাডমিশন টেস্ট সব জায়গায় ততটুকু জিস্ট বলতেছি। ফটোফসফোরাইলেশন বলি। সূর্যালোকের প্রভাবে আমাদের এটিপি তৈরিকে কি বলা হয়? সূর্যালোকের প্রভাবে এটিপি তৈরিকে ফটোফসফোরাইলেশন বলা হয়। এই যে আমাদের হচ্ছে যে বিক্রিয়া কেন্দ্রে আমাদের সূর্যের আলোর প্রভাবে দুইটা জিনিস তৈরি হচ্ছে, এটিপি এবং NADPH2। এই এটিপিকে বলা হয় জৈব মুদ্রা। এই এটিপি এবং NADPH2 কে, এটিপি হলো জৈব মুদ্রা। এটিপি হলো কি? জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন। জৈব মুদ্রা বা এটাকে বলি হচ্ছে আমরা বায়োলজিক্যাল কয়েন। যে আমাদের বডিতে কিছু করতে গেলে এটিপি লাগবে, যে আমরা বাইরে থেকে কিছু কিনতে গেলে যেমন টাকা পয়সা লাগে, ঠিক তেমনি কিছু করতে গেলে এটিপি দরকার হয়। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই এটিপি প্লাস NADPH2, এটিপি প্লাস NADPH প্লাস H প্লাস, একে একত্রে বলা হয় আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার। এদেরকে একত্রে কি বলা হয়? আত্তীকরণ শক্তি বা ইংরেজিতে বলি আমরা অ্যাসিমিলেটরি পাওয়ার। আত্তীকরণ শক্তি বা ইংরেজিতে বলা হয় অ্যাসিমিলেটরি পাওয়ার। যে আমাদের সূর্যের শক্তিটা মূলত এই দুইটার মধ্যে সঞ্চয় হয়ে রইল, সূর্যের শক্তিটা মূলত এই দুই জায়গায় সঞ্চয় হয়ে রইল। সূর্যের আলোর প্রভাবেই কিন্তু এই দুজন তৈরি হয়েছে। কেমনে? সূর্যের আলোর প্রভাবে এটিপি তৈরি হয়, এটাকে ফটোফসফোরাইলেশন বলি। আর এই সূর্যের আলোর প্রভাবে পানি ভাঙা যে আমাদের H প্লাস তৈরি হয়, সেই H প্লাস থেকে কিন্তু NADP থেকে NADH2 তৈরি হচ্ছে আমাদের। তাহলে এটাকে বলা হয় আত্তীকরণ শক্তি, বা এটাকে কি বলি আমরা? অ্যাসিমিলেটরি পাওয়ার বলতে পারি। আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার। আত্তীকরণ শক্তি বা এটাকে কি বলি? অ্যাসিমিলেটরি পাওয়ার বলি। আত্তীকরণ শক্তি বা এটাকে কি বলি? অ্যাসিমিলেটরি পাওয়ার বলি। আত্তীকরণ শক্তি বা এটাকে কি বলা হয়? অ্যাসিমিলেটরি পাওয়ার। এখন একটা ছোট্ট এমসিকিউর জন্য একটা কিউট জায়গা আছে, যে এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যে যাবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের জন্য আমাদের কিছু কি লাগে? কিছু হচ্ছে যে থাইলাকয়েডে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কিছু বাহক দরকার হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের বাহক। এখান থেকে কিউট এমসিকিউ মেডিকেলে আসতে দেখা গেছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের বাহক। কি বাহক আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে দেখতে পাই? 1 নম্বরে ফিওফাইটিন, রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। ফিওফাইটিন হচ্ছে আমাদের রূপান্তরিত, এটা থেকে মেডিকেলে প্রশ্ন আসছে এ পর্যন্ত অনেকবার। রূপান্তরিত ক্লোরোফিল এ অণু, রূপান্তরিত ক্লোরোফিল এ অণু।
দুই নম্বরে আমাদের কি থাকে, দুই নম্বরে থাকে হচ্ছে আমাদের প্লাস্টোকুইনন এবং প্লাস্টোসায়ানিন নামক দুইটা জিনিস। প্লাস্টোকুইনন আরেকটা হচ্ছে প্লাস্টোসায়ানিন। এর মধ্যে দুইজনই চলনশীল, প্লাস্টোসায়ানিন দুইজনই চলনশীল। একজন চলনশীল লিপিড, একজন চলনশীল প্রোটিন, একজন চলনশীল লিপিড, একজন চলনশীল প্রোটিন। প্লাস্টোকুইনন, প্লাস্টোসায়ানিন দুইজনই আমাদের কি চলনশীল। এখন সায়ানিন হচ্ছে সাপ দিয়ে মনে রাখবা, সাপ দিয়ে মনে রাখবা, সায়ানিন হচ্ছে চলনশীল প্রোটিন। সায়ানিন কি আমাদের চলনশীল প্রোটিন, সায়ানিন হচ্ছে চলনশীল প্রোটিন। এবং প্লাস্টোকুইনন হচ্ছে আমাদের চলনশীল লিপিড হচ্ছে কোনটা আমাদের প্লাস্টোকুইনন হচ্ছে চলনশীল লিপিড। সাইটোক্রোম হচ্ছে লৌহ গঠিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন, হচ্ছে সাইটোক্রোম পাওয়া যায় হচ্ছে সাইটো মানে কি, সাইটো মানে কোষ, আর ক্রোম মানে কি, ক্রোম মানে হচ্ছে রঞ্জক। তাহলে হচ্ছে এই আয়রন ঘটিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। এই যে হিম গ্রুপটা আছে, হিম গ্রুপের মধ্যে কি আছে, আয়রন আছে, এটা হচ্ছে আমাদের সাইটোক্রোম। আরেকটা হচ্ছে ফেরিডক্সিন হচ্ছে আয়রন সালফার। ফেরিডক্সিন কি আমাদের ফেরিডক্সিন এগুলো এমসিকিউতে আসে। ফেরিডক্সিন হচ্ছে আমাদের কি, ফেরিডক্সিন হচ্ছে আয়রন আর হচ্ছে সালফার একসাথে আছে, এটাকে কি বলি ফেরিডক্সিন, এটাকে কি বলি আয়রন সালফার প্রোটিন। সো এটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের বাহক। সো মূল জায়গায় প্রবেশের আগে আমরা এই কয়টা জিনিস বাবুরা একটু এমসিকিউর জন্য জেনে রাখলাম। এই জায়গাটুকু মনে রাখলেই চলবে, ভাইয়া যা পড়া দিছি এখান থেকে আসবে, ইনশাআল্লাহ এর বাইরে আসবে না। এখন আমরা সালোক সংশ্লেষণে প্রবেশ করব। সালোক সংশ্লেষণকে বিজ্ঞানী কালো মানব ব্ল্যাকম্যান দুইটা ধাপে ভাগ করছে। একটাকে বলা হয় আলোক পর্যায়, একটা বলা হয় আলোক নির্ভর পর্যায়, আর একটাকে বলা হয় আলো নিরপেক্ষ পর্যায়ে বলা হয়। তাহলে এই কয়টা এমসিকিউর জন্য আসি। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে বাহক, যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলোকে বহন করার জন্য এদেরকে দরকার হয়, এরা ইলেকট্রনগুলোকে বহন করে। আচ্ছা, ভেরি গুড, বহন করতেছো, খুব ভালো কথা। সালোক সংশ্লেষণ যে আছে আমাদের, এই সালোক সংশ্লেষণ, এই যে সালোক সংশ্লেষণের আমাদের হচ্ছে সালোক সংশ্লেষণকে বিজ্ঞানী ব্ল্যাকম্যান হচ্ছে দুইটা ভাগে ভাগ করছে। কে ভাগ করছে? বিজ্ঞানী ব্ল্যাকম্যান, কালো মানব। দেখো কতটা রেসিস্ট ছিল বাবা মা, ছেলে কালো দেখে নাম রেখে দিছে ব্ল্যাকম্যান। চিন্তা করা যায় যে ব্ল্যাকম্যান, কিন্তু আসলেও কিন্তু দেখতে কালো ছিল না, ফর্সা ছিল। তো হচ্ছে এই যে বিজ্ঞানী ব্ল্যাকম্যান, তিনি হচ্ছে আমাদের দুইটা ধাপে ভাগ করছে এই সালোক সংশ্লেষণকে। একটাকে বলা হয় আলো নির্ভর পর্যায়, একটাকে বলা হয় আলো নির্ভর পর্যায়, আর একটাকে বলা হয় আলো নিরপেক্ষ পর্যায়। আগে বলা হয়তো এগুলাকে আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়, পরে দেখা গেল এই অন্ধকার পর্যায়টা আলোতেও হইতে পারে, বাট আলোর কোনো দরকার নেই এখানে। আলো নিরপেক্ষ পর্যায়। সো আমাদের এই যে আলো নির্ভর পর্যায়, এই আলো নির্ভর পর্যায়ে মূলত এটিপি ও NADPH2 তৈরি হয়, এটিপি এবং NADPH2 তৈরি। আর আলো নিরপেক্ষ পর্যায়ে মূলত এই এটিপি এবং NADPH2 ব্যবহার করে সে হচ্ছে খাবার তৈরি করে, কার্বোহাইড্রেট তৈরি। আলো নিরপেক্ষ পর্যায়ে কি হয়? কার্বোহাইড্রেট তৈরি হয়। আলো নিরপেক্ষ পর্যায়ে মূলত কি হয়? কার্বোহাইড্রেট তৈরি হয়। তাহলে এই যে আমাদের এটিপি এবং NADPH2 তৈরি হচ্ছে, এটা কোথায় হবে? এটা হবে হচ্ছে আমাদের থাইলাকয়েডের মেমব্রেনে। এটা কোথায় হয়? থাইলাকয়েডের মেমব্রেনে। এটা সংগঠিত হয় হচ্ছে থাইলাকয়েড হচ্ছে এই যে প্লাস্টিডের মধ্যে থালার মতো, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে থালার মতো গঠন থাকে, এদেরকে বলা হয় থাইলাকয়েড। এদেরকে কি বলি? থাইলাকয়েড। তাহলে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে কোথায় হবে? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে। ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে। আর হচ্ছে আমাদের আলো নিরপেক্ষ পর্যায়ে কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের যে স্ট্রমা আছে, তরল পদার্থ আছে, সেই ক্লোরোপ্লাস্টের ভেতরে যে তরল পদার্থগুলো থাকে, সেই তরল পদার্থে ক্লোরোপ্লাস্টের স্ট্রমাতে
স্ট্রমাতে। তাহলে খেয়াল করো যে আমাদের এই যে ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েড আছে, এই থাইলাকয়েডে আলো নির্ভর পর্যায় আর হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রমাতে, যেটা আমাদের কি আলো নিরপেক্ষ পর্যায়ে দেখতে পাচ্ছি। তাহলে এখন আমাদের হচ্ছে এই পর্যায়গুলো সম্পর্কে একটু জানতে হবে। আলো নির্ভর পর্যায়ে NADH2 কেমনে তৈরি হয় সেটা তো আমরা দেখছি যে, বা বলতে পারছি যে আমাদের NADH2 কিভাবে তৈরি হয়। মূল জিনিসটা হচ্ছে আমাদের এই ফটোফসফোরাইলেশন কিভাবে ঘটে, সূর্য শক্তি ব্যবহার করে এই এটিপি তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলা হয়। এই ফটোফসফোরাইলেশনের দুইটা ধাপ আছে, সেই দুইটা টাইপ আছে ফটোফসফোরাইলেশনে, সেটা নিয়ে আমাদের মূলত আলো নির্ভর পর্যায়ে কথা বলেছে। সেখান থেকে আমার কিউট বাচ্চারা অল্প কিছু কথাবার্তা জানবে, ঠিক আছে। এবার আসো যে আলো নির্ভর পর্যায়ে, এবার আসো যেখানে আসতেছিলাম আমরা আলো নির্ভর পর্যায়ে ছিলাম কিন্তু ভাইয়ারা, আলো নির্ভর পর্যায়ে। তাহলে দেখো কঠিন জিনিসকে ভাইয়া যেভাবে সামারাইজ করে দিচ্ছি, শুধু এতটুকু জানলেই হবে, এর বেশি জানার দরকারই। আলো নির্ভর পর্যায়ে, আলো নির্ভর পর্যায়ে, আলো নির্ভর পর্যায়ে, আলো নির্ভর পর্যায়ে। সো আলো নির্ভর যে পর্যায়ে আছে, আলো নির্ভর যে পর্যায়ে আছে, আলো নির্ভর যে পর্যায়ে আছে, সেই আলো নির্ভর পর্যায়ে, আলো নির্ভর পর্যায়ে, আলো নির্ভর পর্যায়ে, আলো নির্ভর পর্যায়ে, সেই আলো নির্ভর যে পর্যায়ে আছে, আলো নির্ভর পর্যায়ে, আলো নির্ভর পর্যায়ে। এই আলো নির্ভর পর্যায়ে আমাদের মূল কাজ হচ্ছে এটিপি ও NADH2 তৈরি করা। তার মধ্যে মূল বিষয় হচ্ছে আমাদের ফটোফসফোরাইলেশন, মূল বিষয় হচ্ছে আমাদের ফটোফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন। এই যে ফটোফসফোরাইলেশন মানে কি? ফটোফসফোরাইলেশন মানে হচ্ছে সূর্যালোকের সাহায্যে এটিপি থেকে এটিপি তৈরিকে ফটোফসফোরাইলেশন বলা হয়, ফটোফসফোরাইলেশন বলে। এখন এখানে জটিল এক চক্র দেওয়া আছে আল্লাহর নামে। এই জটিল এক চক্র জানার তোমার কোনো দরকার নেই, কোনো পরীক্ষায় আজ পর্যন্ত এই জিনিস আসে নাই, কোনো পরীক্ষায় আজ পর্যন্ত এই জিনিস আসে নাই। এই যে ফটোফসফোরাইলেশনে অচক্রিয়তে এই পুরা ফ্লো চার্টটা কেমনে হয়, চক্রিয়তে এই পুরা ফ্লো চার্টটা কেমনে হয়, এই জিনিস কোনোদিন তোমার পরীক্ষায় আসবে না। সো এই জিনিস কোনোদিন পইরা মাথা নষ্ট করার দরকার নেই। এই যে দেখো অচক্রিয় ফটোফসফোরাইলেশন দেখাইছে যে আমাদের হচ্ছে যে সূর্যালোক পরে 600 ফটোসিস্টেম 2 এবং প্লাস্টোকুইনন, সাইটোক্রোম F, প্লাস্টোসায়ানিন, তারপর আবার ফটোসিস্টেম 1এও এরকম আসে, ফেরিডক্সিন, তারপর এখানতে হচ্ছে এটিপি সিনথেস দিয়ে এটিপি তৈরি হয়। মানে বহুত কাহিনী হচ্ছে এনে দেখাইছে ভাই, এত কাহিনী হচ্ছে যে আমি মনে রাখার দরকার নাই, এই জিনিস কোনোদিন পরীক্ষায় আসে না। তা আমাকে ইন শর্টে কিছু কথা মনে রাখতে হবে ফটোসিস্টেম নিয়ে, সেই ইন শর্টে ফটোসিস্টেম নিয়ে আমি কিছু কথা মনে রাখবো। এই যে ফটোফসফোরাইলেশন যে টপিকটা আছে আমাদের, ফটোফসফোরাইলেশনটাকে আমার দুই ভাগে ভাগ করছে। এখন কেউ যদি বলো যে ভাই আমি শিখতে চাই ফটোফসফোরাইলেশন, এটা আমার ইউটিউবে ভিডিও আছে ফটোফসফোরাইলেশন নিয়ে, একদম ডিটেইলড আলোচনা করা আছে। সো এই ডিটেলস লাগবে না, এইচএসসির কোনো লেভেলে এটা লাগে না। সো ফটোফসফোরাইলেশনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটাকে বলি হচ্ছে আমরা চক্রীয়, আরেকটাকে বলি অচক্রীয়। একটাকে বলি হচ্ছে আমরা চক্রীয়, আরেকটাকে বলি হচ্ছে অচক্রীয়। চক্রীয় আরেকটাকে বলি হচ্ছে অচক্রীয়, চক্রীয় এবং আরেকটাকে কি বলি? অচক্রীয় বলি। একটাকে বলি চক্রীয়, আরেকটাকে বলি অচক্রীয়। সো চক্রীয় এবং অচক্রীয় মানে কি দেখো, তাহলে আমাদের ফটোফসফোরাইলেশন দুইটা ভাগে ভাগ করা যায়। তাহলে চক্রীয় হচ্ছে যে PS1 থেকে নির্গত ইলেকট্রন, PS1 থেকে নির্গত ইলেকট্রন যদি আবার PS1-এ ফিরে আসে, আবার PS1-এই ফিরে আসে, তাহলে PS1 থেকে নির্গত ইলেকট্রন PS1-এ ফিরে আসে, চক্রীয় বলতেছি। আর অচক্রীয় হচ্ছে আমাদের এই PS2 থেকে ইলেকট্রন যদি আবার PS2-তে আবার যদি ইলেকট্রন PS1 থেকে নির্গত ইলেকট্রন যদি PS1-এ ফিরে না আসে, PS1 থেকে নির্গত ইলেকট্রন, PS2 থেকে নির্গত ইলেকট্রন যদি PS2-তে ফিরে না গিয়ে PS1-এ চলে যায়, তখন তাকে কি বলি? অচক্রীয়। চক্রটা ফুলফিল করলো না, অচক্রীয়। তাহলে হচ্ছে যে চক্রীয়তে PS1 থেকে ইলেকট্রন আবার PS1-এই চলে আসে, আর অচক্রীয়তে PS2 থেকে ইলেকট্রন
2তে না গিয়ে 1-এ চলে যায়। তাহলে এখানে কি হচ্ছে, এই জায়গায় PS2-তে ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে না, যে ফটোসিস্টেম 2 থেকে ইলেকট্রন একটা বের হলো, সূর্যের আলোর প্রভাবে উদ্দীপ্ত হয়, উদ্দীপ্ত হয়ে ইলেকট্রন বের করে তার থেকে, সেই ইলেকট্রনটা ফটোসিস্টেম 2-তে না গিয়ে ফটোসিস্টেম 1-এ চলে যায়। তাহলে তার এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা গেছে কি যায়নি বলো তো? এই ফটোসিস্টেম 2-তে কিন্তু ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে। এই যে ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে, এই ইলেকট্রনের ঘাটতি দেখার জন্য তাহলে এখানে দেখো যে আমাদের এখানে এই ধাপে তাহলে হচ্ছে কি হচ্ছে, এখানে আমাদের হচ্ছে শুধু ফটোসিস্টেম 1 অংশ নেয়, এই চক্রীয়তে শুধু PS1 অংশ নেয়, PS1 অংশ নেয়, যে শুধু PS1-এরই তো কথা। আর এখানে আমাদের হচ্ছে এখানে PS1, ফটোসিস্টেম 1 ও ফটোসিস্টেম 2 দুইটাই অংশ নেয়, ফটোসিস্টেম 1 ও 2 অংশ নেয়, দুইজনই অংশ নিচ্ছে। যে ফটোসিস্টেম 1 অংশ নিল, 2 অংশ নিল, 2 থেকে ইলেকট্রন 2-তে না গিয়ে 1-এ চলে গেল, তাহলে 2-তে কি হইলো, ইলেকট্রনের স্বল্পতা তৈরি হয়েছে। এখন 2-তে ইলেকট্রনের স্বল্পতা তৈরি হইলে এই ইলেকট্রনের স্বল্পতা তাকে হচ্ছে যে পূরণ করতে পারবে কে? এই যে এখানে ইলেকট্রনের স্বল্পতা, ফটোসিস্টেম 2 থেকে ইলেকট্রন বের হয়ে গেছে, ইলেকট্রনের স্বল্পতা এখানে পূরণ করবে কে? এখানে পূরণ করবে হচ্ছে এখানে পানি প্রয়োজন। এখানে কি প্রয়োজন হয়? পানির প্রয়োজন হয়, কারণ পানি ভেঙে ইলেকট্রন নির্গত হয়। এখানে আমাদের কি হয়? এখানে পানির প্রয়োজন হয়। এখানে কি হয়? এই জায়গায় আমাদের পানির প্রয়োজন হয়, কারণ পানি ভেঙে আমাদের ইলেকট্রন নির্গত হয়। সেই জায়গায় কি হয়? আমাদের পানির প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, কারণ আমাদের হচ্ছে পানি ভেঙে, কারণ পানি ভেঙে যে ইলেকট্রন নির্গত হয়, পানি ভেঙে নির্গত ইলেকট্রন, পানি ভেঙে নির্গত ইলেকট্রন, পানি ভেঙে নির্গত ইলেকট্রন, আমাদের পানির প্রয়োজন হয়, কারণ পানি ভেঙে যে ইলেকট্রনটা নির্গত হয়, পানি ভেঙে নির্গত ইলেকট্রন আমাদের হচ্ছে PS2-তে যে ইলেকট্রন কমে গেল সে ঘাটতি পূরণ করে, সে ঘাটতি পূরণ করে, সে ঘাটতি পূরণ করে, সে ঘাটতি কি করে? পূরণ করে। তাইলে হচ্ছে পানি ভেঙে ইলেকট্রন নির্গত ইলেকট্রন হয়, সেই ইলেকট্রনটা PS2-তে যে ইলেকট্রন কমে গেছে সে ঘাটতি পূরণ করে। এই ধাপে তো এরকম কিছু নাই, ফটোসিস্টেম 1 থেকে ইলেকট্রন আবার 1-এই চলে আসে, তাহলে এখানে কিন্তু আমাদের পানির প্রয়োজন হয় না, পানির প্রয়োজন হয় না। এখন পানি ভাঙা শুধু তো ইলেকট্রন আসে না, আরও কিছু জিনিসও কিন্তু আমাদের আসে। কি আসে? পানি ভাঙলে অক্সিজেন উৎপন্ন হয়। এই ধাপে তাইলে হচ্ছে আমাদের অক্সিজেন উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয়। এখানে আমাদের অক্সিজেন উৎপন্ন হয় না, পানির প্রয়োজনও হয় না, অক্সিজেন উৎপন্ন হয় না, পানি নেই, অক্সিজেন করতে আইব। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে পানি ভাঙা অক্সিজেন তৈরি হলো, পানি ভাঙা ইলেকট্রন আসলো, ফটোসিস্টেম 2 এর ইলেকট্রন ঘাটতি পূরণ করলো, এই পানি ভেঙে কিন্তু H+ তৈরি হয়। সেই H+ থেকে আমাদের হচ্ছে NADPH2, এখানে তাইলে NADPH বিজারিত হয়ে NADPH বিজারিত হয়ে NADPH2 NADPTDP বিজারিত হয়ে NADP বিজারিত হয়ে NADPH2 তৈরি করে, বিজারিত হয়ে NADPH2 তৈরি করে, NADPH2 তৈরি করে, NADPH2 তৈরি করে। আর হচ্ছে আমাদের এখানে এই যে আমাদের চক্রীয়তে হচ্ছে NADP বিজারিত হয় না, NADP কি হয় না? আমাদের বিজারিত হয় না। তাইলে হচ্ছে খেয়াল করো যে এর চেয়ে সহজ জিনিস কি দুনিয়ার আছে? যে ফটোফসফোরাইলেশনের দুইটা টাইপ ভাইয়া তোমারে শিখাই দিলাম, যে একটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন আর একটা অচক্রীয় ফটোফসফোরাইলেশন। চক্রীয় ফটোফসফোরাইলেশন এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য কিন্তু হচ্ছে পরীক্ষায় HSC-র জন্য ইম্পর্টেন্ট, ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট এবং অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। কি বলছে? ফটোসিস্টেম 1 থেকে নির্গত ইলেকট্রন আবার ফটোসিস্টেম 1-এ চলে আসে চক্রীয়, ফটোসিস্টেম 2 থেকে ইলেকট্রন ফটোসিস্টেম 2-তে না এসে 1-এ চলে আসে, তাহলে এটা অচক্রীয়। এখন এখানে কি হয়েছে? ফটোসিস্টেম 1 শুধু অংশ নিছে, 1, 2 দুইটাই অংশ নিছে। এখানে পানির প্রয়োজন হয় না, এখানে পানির প্রয়োজন হয়, কারণ পানি ভেঙে নির্গত ইলেকট্রন ফটোসিস্টেম 2-তে ইলেকট্রন কমে গেলে সে ঘাটতি পূরণ করে। অক্সিজেন উৎপন্ন হয় না, অক্সিজেন উৎপন্ন হয়। এখানে আমাদের হচ্ছে এই দুইটা হাইড্রোজেন মুক্ত হলে সেটা NADP কে বিজায়িত করে NADH2 তৈরি করে, আর এখানে NADPH2 তৈরি হয় না, NADP তাহলে বিজায়িত হয় না। তাহলে দেখো তো এই জিনিসগুলা কি আমরা হচ্ছে বুঝতে পারছি? কি হয়েছে? কিছু হয়েছে?
আজান কি দিচ্ছে? আমার বাসায় না আসলে আজান শোনা যায় না ভাইয়া, বুঝছো, এই জন্য আমি আজানের ব্রেকটা দিতে পারি না, আমার বাসা পর্যন্ত আজান আসে না। আচ্ছা আজান যদি বলো যে আজান দিচ্ছে তাহলে আজানের ব্রেক দিব, না সমস্যা। আচ্ছা, অচক্রীয় মানে কি? অচক্রীয় মানে হচ্ছে যে আমাদের দুইটা ফটো সিস্টেম ওয়ান আছে, দুইটা ফটো সিস্টেম আছে, দুইটা ফটো সিস্টেম আছে। জিনিসটা হচ্ছে খেয়াল করো যে আমাদের হচ্ছে দুইটা ফটো সিস্টেম আছে, একটা হচ্ছে ফটো সিস্টেম ওয়ান, একটা হচ্ছে ফটো সিস্টেম টু। এই যে ধরো ফটো সিস্টেম ওয়ান এবং হচ্ছে আমাদের ফটো সিস্টেম টু, ফটো সিস্টেম ওয়ান, ফটো সিস্টেম টু। এই ফটো সিস্টেম ওয়ান থেকে একটা ইলেকট্রন নির্গত হইলো, এই ইলেকট্রনটা হচ্ছে আমাদের বিভিন্ন পথ পার হয়ে বিভিন্ন জায়গা ঘুরে ফিরে আবার ফটো সিস্টেম ওয়ানেই আসলো, এটাকে কি বলবো? চক্রীয়। আর ফটো সিস্টেম টু থেকে নির্গত ইলেকট্রনটা আমাদের বিভিন্ন রাস্তা পার হয়ে ফটো সিস্টেম টুতে না আইসা ফটো সিস্টেম ওয়ানে আসলো, সেটাকে কি বলবো? অচক্রীয়। সো এটা একটা চক্র মেনটেন করছে, চক্রীয়, এটা চক্রীয়, এটা চক্র মেনটেন করছে। আর এটা চক্র মেনটেন করেনি, এটাকে বলতেছি তাই অচক্রীয়। বুঝতে পারছো এবার? অচক্রীয়তে ইলেকট্রন বের হয়ে গেছে এই জায়গা থেকে, ইলেকট্রন যদি এই জায়গা থেকে বের হয়ে যায় তাহলে এখানে ইলেকট্রনের ঘাটতি হবে না। এই ইলেকট্রনের ঘাটতি পূরণ করতে পারবে কি? একমাত্র পানি। পানি ইলেকট্রনের ঘাটতি পূরণ করতে পারে, কারণ পানি ভাঙলে আমাদের তিনটা জিনিস তৈরি হয়, দুই অণু ইলেকট্রন তৈরি হয়। এক মোল পানি ভাঙলে দুই অণু ইলেকট্রন, দুইটা H+ আর হচ্ছে হাফ অণু অক্সিজেন তৈরি হয়। তো এই ইলেকট্রনটা তখন এখানে দিয়ে ঘাটতিটা পূরণ করে। এই হাইড্রোজেনটা যে আছে, এই হাইড্রোজেনটা NADP এর সাথে যুক্ত হয়ে NADPH2 তৈরি করে, NADPH2 তৈরি করে, আর এই হাফ অণু অক্সিজেন উৎপন্ন হয়। এখন এখানে তো ইলেকট্রনের কোনো ঘাটতি নাই, তাহলে এখানে পানির প্রয়োজনও নাই, পানির প্রয়োজন নাই বলে এখানে NADPH2 তৈরি হবে না, এখানে হচ্ছে যে আমাদের অক্সিজেনও তৈরি হবে না। এবার বুঝতে পারছো কথাটা? আচ্ছা, চক্রীয় ফটোফসফোরাইলেশনটা থেকে অচক্রীয়টা ইম্পর্টেন্ট বেশি। চক্রীয় স্বাভাবিক অবস্থায় অচক্রীয় ফটোফসফোরাইলেশনই ঘটে। স্বাভাবিক অবস্থায় কি হয়? আদিকোষে সাধারণত আমাদের এই সাধারণত চক্রীয় ফটোফসফোরাইলেশন ঘটে, ফটোফসফোরাইলেশন ঘটে। আর হচ্ছে আমাদের এই উন্নত জীবে আমাদের হচ্ছে অচক্রীয়টাই ঘটে, অচক্রীয় ফটোফসফোরাইলেশন ঘটে। যদি আমাদের NADP এর সরবরাহ বন্ধ হয়ে যায়, NADP এর সরবরাহ বন্ধ, অথবা আমাদের পানির সরবরাহ বন্ধ, NADP এর সরবরাহ বন্ধ বা পানির সরবরাহ যদি বন্ধ হয়, এই দুইটা ঘটনা যদি আমাদের ঘটে, তখন আমাদের হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন ঘটে। কারণ কি? পানি না থাকলেও আমাদের অচক্রীয় সম্ভব না, NADP না থাকলেও অচক্রীয় সম্ভব না। কারণ NADP না থাকলেও এই হাইড্রোজেনটাকে একসেপ্ট করবে কে? কেউ তো নাই হাইড্রোজেনকে একসেপ্ট করার মতো, ঠিক আছে?
তাহলে আমাদের কিন্তু বেসিক পড়ালেখা শেষ। এখন আমরা আমাদের মূল জায়গায় ঢুকবো, সেটা হচ্ছে কিভাবে কার্বোহাইড্রেট তৈরি হয়। সো আমাদের আলো নিরপেক্ষ পর্যায়ে বা যেটাকে আমরা বলতেছি হচ্ছে কার্বোহাইড্রেট তৈরির পর্যায়, কার্বন বিজারণ পদ্ধতি, আলো নিরপেক্ষ পর্যায়ে, আলো নিরপেক্ষ পর্যায়ে, আলো নিরপেক্ষ পর্যায়ে বা কার্বন বিজারণ পদ্ধতি, আলো নিরপেক্ষ পর্যায়ে বা এটাকে বলতেছি হচ্ছে আমরা কার্বন বিজারণ পদ্ধতি, আলো নিরপেক্ষ পর্যায়ে, আলো নিরপেক্ষ পর্যায়ে, আলো নিরপেক্ষ পর্যায়ে। সো আলো নিরপেক্ষ পর্যায়ে মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে এই কার্বন বিজারণ, কার্বন বিজারণ, কার্বন বিজারণ। আলো নিরপেক্ষ পর্যায়ে আমাদের কি হয়? কার্বন বিজারণ বা এটাকে বলি হচ্ছে আমরা কার্বোহাইড্রেট তৈরি, কার্বন বিজারণ বা এটাকে বলি হচ্ছে আমরা কার্বোহাইড্রেট তৈরি, কার্বোহাইড্রেট তৈরি, কার্বন বিজারণ বা এটাকে কি বলতেছি আমরা? এটাকে বলতেছি হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি। এটাকে কি বলতেছি আমরা? এটাকে বলতেছি আমরা হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি। এখন এই যে আলো নিরপেক্ষ পর্যায়ে কার্বন বিজারণ বা কার্বোহাইড্রেট তৈরির যে কথাটা আছে, এই কার্বোহাইড্রেট তৈরির এখানে হচ্ছে যে আমরা তিনটা চক্র আছে, আমাদের তিনটা চক্র হচ্ছে আমাদের ফেমাস। এক নম্বর হচ্ছে ক্যালভিন চক্র, বিজ্ঞানী ক্যালভিন এটা আবিষ্কার করছে, ক্যালভিন চক্র। এবং এখানে আমাদের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে C3, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে C3 চক্র, C3 চক্র। তারপর আসা যাক হচ্ছে আমাদের হ্যাচ-এন-স্ল্যাক চক্র, এটা বিজ্ঞানী হ্যাচ-এন-স্ল্যাক আবিষ্কার করছে, হ্যাচ-এন-স্ল্যাক চক্র। এর এখানে প্রথম তৈরি পদার্থটা হচ্ছে C4 উদ্ভিদ, এই জন্য এটাকে হচ্ছে C4 যৌগ, এটাকে C4 চক্র বলা যায়। আরেকটা চক্র হচ্ছে আমাদের ক্যাম চক্র, ক্যাম চক্র, ক্যাম চক্র বা এটা হচ্ছে ক্রাসালুসিয়ান, ক্রাসালুসিয়ান, ক্রাসালুসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র, ক্রাসালুসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র, ক্রাসালুসিয়ান অ্যাসিড মেটাবলিজম, মেটাবলিজম, মেটাবলিজম চক্র, ক্রাসালুসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র, বলিজম চক্র, বলিজম চক্র। এটা মূলত হচ্ছে মরুজ উদ্ভিদে হয়, মরুজ উদ্ভিদে হয়, মরুজ উদ্ভিদে হয়। এটা কাদের মধ্যে হয়? এটা মরুজ উদ্ভিদে হয়, মরুজ উদ্ভিদে হয়, এটা মরুজ উদ্ভিদে হয়। এটা কোথায় হয়? মরুজ উদ্ভিদে হয়। এটা কোথায় হয়? মরুজ উদ্ভিদে হয়। যেমন হচ্ছে পাথরকুচি ক্যাকটাস, যেমন হচ্ছে পাথরকুচি ক্যাকটাস, পাথরকুচি, দেন হচ্ছে আমাদের ক্যাকটাস, ফণি মনসা। আচ্ছা, ভেরি গুড। আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হয়েছে যে এখানে খুব গুরুত্বপূর্ণ আরেকটা কথা আছে। সেই গুরুত্বপূর্ণ আরেকটা কথা কি? তাহলে মরুজ উদ্ভিদে হয়, পাথরকুচি ক্যাকটাস এসব গাছে হয়, দুইটা কথা গেল। 3 নম্বর যে কথাটা, থার্ড যে কথাটা আমরা দেখতে পাচ্ছি, সেই থার্ড কথাটা হচ্ছে যে এদের পত্ররন্ধ্র দিনে খোলা রাতে বন্ধ, দিনে বন্ধ রাতে খোলা থাকে। এদের পত্ররন্ধ্র যেহেতু মরুজ উদ্ভিদ, মরুজ উদ্ভিদের পত্ররন্ধ্র দিনে বন্ধ রাতে খোলা থাকে, দিনে বন্ধ ও রাতে খোলা থাকে, দিনে বন্ধ এবং রাতে খোলা থাকে। এখন আমাদের ক্যাম সম্পর্কে এতটুকু জানলেই হবে। আমাদের মূল জানার বিষয় হচ্ছে এই ক্যালভিন চক্র বা C3 চক্র, আরেকটা হচ্ছে হ্যাচ-এন-স্ল্যাক চক্র বা C4 চক্র, ক্যালভিন চক্র বা C3 চক্র আর হ্যাচ-এন-স্ল্যাক চক্র। সো এটা বিজ্ঞানী ক্যালভিন ক্লোরেলা নামক এককোষী শৈবালে আবিষ্কার করে ক্যালভিন চক্র। ক্যালভিন চক্র আবিষ্কারককে, আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী ক্যালভিন, আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী ক্যালভিন, আবিষ্কারককে বিজ্ঞানী ক্যালভিন, বিজ্ঞানী ক্যালভিন, বিজ্ঞানী ক্যালভিন ক্লোরেলা নামক শৈবালে এটা আবিষ্কার করছে। কোথায় আবিষ্কার করছে? ক্লোরেলা নামক শৈবালে, ক্লোরেলা নামক শৈবালে এটা আবিষ্কার করে, ক্লোরেলা নামক শৈবালে এটা আমাদের আবিষ্কার করে। আর হ্যাচ-এন-স্ল্যাক চক্রের আবিষ্কারককে, আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী হ্যাচ-এন-স্ল্যাক। এবং কোন উদ্ভিদ আবিষ্কার করে? আবিষ্কারক হচ্ছে হ্যাচ-এন-স্ল্যাক, 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 হ্যাচ-এন-স্ল্যাক। আর হচ্ছে আবিষ্কারক হচ্ছে ইক্ষু উদ্ভিদ আবিষ্কার করে, ইক্ষু উদ্ভিদে আবিষ্কার করে, ইক্ষু উদ্ভিদে আবিষ্কার করে। আচ্ছা, এখন আমরা এই দুইটা চক্র পড়ব। এর মধ্যে C3 C4 দুইটা চক্রই পরীক্ষায় আসতে পারে, C3 C4 এর পার্থক্য পরীক্ষায় বেশি আসে। তোমার আজকে আমি এমন একটা জিনিস শিখাবো, তোমার শেখার পর মনে হবে অল ইউর লাইফ ইজ জাস্ট এ লাই। তুমি হচ্ছে যে খালি ভুলভাল জিনিস শিখে গেছো লাইফে, কি করলা তুমি, এই জিনিস কেন পারো না। যেমন হচ্ছে আমি তোমাকে এই উদ্ভিদের সারিতত্ত্ব থেকে এই চক্রটা যদি তোমাকে দেখাই, যে আমাদের হচ্ছে যে কি চক্র, আমাদের হচ্ছে এই
ক্যালভিন চক্র বা C3 চক্র। ক্যালভিন চক্র বা C3 চক্র দেখলে তোমার মনটা খারাপ হয়ে যাবে যে এত বড় একটা চক্র আমি কেমনে মনে রাখবো, কেমনে আমাদের দিয়ে এটা হবে, এটা আমার বইয়ে কেন দিল, এটা আমার পরীক্ষায় কেন আসবে, খুব মন খারাপ লাগবে, ঠিক আছে, খুব মন খারাপ লাগবে তোমার। এই যে দেখো এটা হচ্ছে ক্যালভিন চক্র। এই পুরো চক্রটা তোমাকে পরীক্ষার হলে যদি কেউ লিখতে বলে তোমার মনটা খারাপ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। এই ক্যালভিন চক্রটা তোমাকে পরীক্ষার হলে লিখতে বললে তোমার মনটা খারাপ হয়ে যাওয়াই স্বাভাবিক। এবং এটা অনেক স্যার অনেক ছন্দ গল্প টল্প দিয়ে অনেক কিছু বুঝায়, বাট দেখবো যে আজকে আমি তোমাকে বুঝাবো, তুমি 2 মিনিটে বুঝে যাবা। দেখো ক্যালভিন চক্রটা মোট 4টে স্টেপে হয়। তাহলে আমরা কোথায় ঢুকবো? আমরা ঢুকবো ক্যালভিন চক্রে ঢুকবো। এই ক্যালভিন চক্র মূলত আমাদের 4টে স্টেপে হয়। এই ক্যাম চক্রের উদ্ভিদের প্রসেদনও রাতের বেলাই হয়, এদের প্রসেদনও রাতের বেলাই হয়। মরুজ উদ্ভিদের প্রসেদন কিন্তু রাতেই হয়, কারণ নাইলে ওরা তো বাঁচবে না, এত তাপমাত্রায় ও তো উড়ে চলে যাবে। তাহলে আসো যেখানে আমরা আসতেছিলাম যে আমরা কোথায় আসব, আমরা আসব হচ্ছে যে এই ক্যালভিন চক্র। ওকে, ক্যালভিন চক্র যে আছে আমাদের এই C3 চক্র, তাহলে C3 চক্র বা ক্যালভিন চক্র। এই C3 চক্র বা ক্যালভিন চক্রে হচ্ছে মোট 4টা ধাপ আছে। কয়টা ধাপ আছে? 4টা ধাপে সংগঠিত হয়। 4টা ধাপে সংগঠিত হয়। যদি পরীক্ষায় ক্যালভিন চক্র বর্ণনা করতে বলে এই জিনিসটা বর্ণনা করে দিবা। কয়টা ধাপে সংগঠিত হয়? 4টা ধাপে সংগঠিত হয়। 1 নম্বর ধাপের নাম হচ্ছে কার্বক্সিলেশন বা কার্বন ডাইঅক্সাইড যোগ করা। এটা হচ্ছে 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ হচ্ছে আমাদের ফসফোরাইলেশন বা হচ্ছে এটাকে বলি আমরা হচ্ছে ফসফেট গ্রুপ যুক্ত করা। তাহলে হচ্ছে আমরা একটা জানলাম কি কার্বক্সিলেশন বা কার্বন ডাইঅক্সাইড যোগ করা, ফসফোরাইলেশন বা ফসফেট গ্রুপ যুক্ত করা। তারপর 3 নম্বরে কি আসে? 3 নম্বরে আসে হচ্ছে আমাদের কি বিজারণ বা রিডাকশন। 3 নম্বরে আসে হচ্ছে বিজারণ বা রিডাকশন। এবং 4 নম্বরে আসে হচ্ছে আমাদের 4 নম্বরে কি আসে? 4 নম্বরে আসে হচ্ছে এই RUBP রাইবুলোজ 1,5 বিসফসফেট। RUBP বারবার পুনরুৎপাদন। আরো একটা স্টেপ আছে। তাহলে আমরা এই গ্লাইকোলাইসিসে 4টা ধাপে সংগঠিত হয়, প্লাস হচ্ছে আরেকটি স্টেপ আছে 5 নম্বরে, সেটাকে বলা হয় রিভার্স গ্লাইকোলাইটিক পাথওয়ে, রিভার্স গ্লাইকোলাইসিস। জিনিসগুলো কি, এই কথাগুলো বুঝলে আমার জন্য খুব সহজ হয়ে যাবে। C3 জন্য কিছু কথা আমরা মনে রাখবো। এই যে C3 উদ্ভিদগুলোর মধ্যে একটা রাসায়নিক উপাদান থাকে, তার 2টা জিনিস থাকে। C3 উদ্ভিদের সাইটোপ্লাজমে কি বিদ্যমান থাকে? সাইটোপ্লাজমে থাকে। C3 উদ্ভিদের সাইটোপ্লাজমে থাকে কি? রাইবুলোজ 1,5 বিসফসফেট। রাইবুলোজ 1,5 বিসফসফেট। রাইবুলোজ 1,5 বিসফসফেট। এটাকে বলতেই আমরা ছোট করে RUBP, রাইবুলোজ 1,5 বিসফসফেট। এটা C3 উদ্ভিদের সাইটোপ্লাজমে থাকে, রাইবুলোজ 1,5 বিসফসফেট। C3 উদ্ভিদের সাইটোপ্লাজমে একটা এনজাইম থাকে। যে এনজাইমটা দুনিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম। এই এনজাইম না থাকলে দুনিয়া ধ্বংস হয়ে যেত, এবং ধ্বংস হয়ে যাবে যদি এনজাইম না থাকে। সেটাকে বলি হচ্ছে আমরা রুবিস্কো এনজাইম। কি এনজাইম বলি? রুবিস্কো এনজাইম। এই যে রুবিস্কো এনজাইম আছে, এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে রাইবুলোজ বিসফসফেট। RU দিয়ে আসে রাইবুলোজ, বিস দিয়ে আসে হচ্ছে বিসফসফেট। রাইবুলোজ বিসফসফেট। এই যে তাহলে এতটুকু দিয়ে আসে হচ্ছে রাইবুলোজ বিসফসফেট।
ফসফেট, ফসফেট, রাইবোলোজ বিসফসফেট, এই সিও দিয়ে কি আসে, সিও দিয়ে কি আসে, রাইবোলোজ বিসফসফেট, সিও, সিও, রাইবোলোজ বিসফসফেট, কার্বক্সিলেস, কার্বক্সিলেস, কার্বক্সিলেস বা অক্সিজিনেস, কার্বক্সিলেস বা অক্সিজিনেস, কার্বক্সিলেস বা অক্সিজিনেস, কার্বক্সিলেস বা অক্সিজিনেস, কার্বক্সিলেস বা অক্সিজিনেস। তাহলে দেখো C3 উদ্ভিদের সাইটোপ্লাজমে থাকে রাইবোলোজ 1,5 বিসফসফেট RUBP, RUBP, রাইবোলোজ 1,5 বিসফসফেট RUBP। এই C3 উদ্ভিদে এনজাইম থাকে রুবিস্কো, এই রুবিস্কো রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ বা অক্সিজেনেজ বলা হয়। কার্বক্সিলেজ মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত করা, অক্সিজেনেজ মানে অক্সিজেন যুক্ত করা। এই রুবিস্কো কিন্তু খুব দুষ্ট এনজাইম, ও অক্সিজেনও যুক্ত করতে পারে আবার কার্বন ডাই অক্সাইডও যুক্ত করতে পারে। সো নটি, সো দুষ্ট, একদমই পচা, যে কি করতে পারে, দুইটাই যুক্ত করতে পারে। এবার আসো আমরা এই C3 চক্রটা বোঝার চেষ্টা করি। লেখা হয়েছে এতটুকু, লেখা হয়েছে এতটুকু। তাহলে প্রথমে কার্বক্সিলেশন বা কার্বন ডাই অক্সাইড যুক্ত করা। এখন C3 এর মধ্যে আমাদের থাকবে কি, আগে থেকেই থাকবে হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট, রাইবুলোজ, রাইবুলোজ 1,5 বিসফসফেট, সরি রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটা আগে থেকেই বিদ্যমান আছে। রাইবোলোজ 1,5 বিসফসফেট এটা আগে থেকেই বিদ্যমান আছে আমাদের। এটা আমাদের হচ্ছে C3 যৌগের মধ্যে সাইটোপ্লাজমে একটা আবাসিক অণু। ওর সাথে কি যুক্ত হবে, ওর সাথে যুক্ত হবে কার্বন ডাই অক্সাইড। ওর সাথে কি যুক্ত হবে, ওর সাথে যুক্ত হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। এবং এই ক্ষেত্রে হেল্প করবে যে এনজাইমটা, সেই এনজাইমটার নাম হচ্ছে রুবিস্কো, রুবিস্কো, রুবিস্কো এনজাইম, রুবিস্কো এনজাইম এর সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত করতে সাহায্য করে। সো ও হচ্ছে আমাদের একটা কিটোজ। ওরে এই রাইবোলোজ হচ্ছে একটা কিটোজ। কেন কিটোজ বলা হয় একে, কারণ রাইবোলোজের মধ্যে কিটোন গ্রুপ আছে, রাইবোজ। আমরা জানি না যে আরএনএ তে রাইবোজ সুগার থাকে আর ডিএনএ তে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে। এই যে রাইবোজ, এই যে রাইবোজ, এই রাইবোজ যে আছে এটা একটা অ্যালডোজ ছিল, অ্যালডিহাইড জাত। আর এই রাইবোলোজ কিটোন জাত। কি জাত? কিটোন জাত। তাহলে এখান থেকে যে অ্যাসিডটা তৈরি হবে, সেই অ্যাসিডটা তৈরি হবে কিটো অ্যাসিড, কিটো অ্যাসিড, কিটো অ্যাসিড। এই যে কিটো অ্যাসিড আছে, এই কিটো অ্যাসিডটা অস্থায়ী হয় এবং 6 কার্বন বিশিষ্ট হয়। কিটো অ্যাসিডটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট এবং কিটো অ্যাসিডটা হচ্ছে অস্থায়ী। কিটো অ্যাসিডটা কেমন? অস্থায়ী। কিটো অ্যাসিডটা হচ্ছে আমাদের অস্থায়ী। ভেরি গুড। এই কিটো অ্যাসিডটা এরপর ভেঙে যায়, ভেঙে গিয়ে তৈরি করে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট 2 অণু স্থায়ী, 3 কার্বন বিশিষ্ট 2 অণু স্থায়ী 3-ফসফোগ্লিসারলডিহাইড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি তৈরি হবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফো, যেহেতু অ্যাসিড না, কিটো অ্যাসিড থেকে কি তৈরি হবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হইল, এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হইল, এটা কয় অণু তৈরি হবে? এটা 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে এবং এটা স্থায়ী। তাহলে প্রথম স্থায়ী পদার্থ, প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট হওয়ায়, এই প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে আমাদের 3 কার্বন বিশিষ্ট হওয়ায়, প্রথম স্থায়ী পদার্থ আমাদের 3 কার্বন বিশিষ্ট হওয়ায়, প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট হওয়ায় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন এই যে এতটুকু যে বিষয় রয়েছে, এই এতটুকু বিষয়কে আমরা বলি হচ্ছে কার্বক্সিলেজ। এতটুকু বিষয়কে আমরা কি বলি? কার্বক্সিলেজ। এতটুকু বিষয়কে আমরা কি বলি? এতটুকু বিষয়কে আমরা বলি কার্বক্সিলেজ বলি, কার্বন ডাই অক্সাইড যুক্ত করা। এতটুকু আমি বুঝছি যে রাইবোলোজ 1,5 বিসফসফেট ছিল, কার্বন ডাই অক্সাইড যুক্ত হয় রুবিস্কো এনজাইমের সাহায্যে, কিটো অ্যাসিড তৈরি হয় এবং এই কিটো অ্যাসিডটা অস্থায়ী ভেঙে গিয়ে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। এখন এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে আমাদের কি হয়? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে একটা ফসফেট যুক্ত হয়। কি যুক্ত হয়? এটা ফসফেট যুক্ত হয়। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে একটা ফসফেট যুক্ত হয়। যুক্ত হয়ে কি তৈরি করে? 1,3 বিসফসফো, 1,3 বিসফসফো
1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এখন 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এখানে কি হয়েছে, যেটা ফসফেট যুক্ত হয়েছে। এই ফসফেটটা আসলো কোথা থেকে? লাস্ট ক্লাসে আমি তোমাদের পড়াই দিছি ফসফেট আসবে কোথা থেকে। ফসফেট আসবে এটিপি ভাইঙ্গা। আর ফসফেট যদি কেউ ছেড়ে দেয় তাহলে সেই ফসফেটটাকে কে গ্রহণ করবে, সেই ফসফেটটাকে কে অ্যাকসেপ্ট করবে, সেই ফসফেটটাকে অ্যাকসেপ্ট করার জন্য তখন থাকবে এডিপি। তাহলে এখানে আমাদের হচ্ছে যে এই এটিপিটা আমি ভেঙে দিলাম। এখানে আমি কি ভেঙে দিলাম? এখানে আমি হচ্ছে এই এটিপি ভাইঙ্গা এডিপি তৈরি করলাম এবং হচ্ছে সেই ফসফেটটাকে দিলাম। তাহলে এই স্টেপটাকে আমরা বলি হচ্ছে ফসফোরাইলেশন। তাহলে আমাদের এতটুকু হচ্ছে ফসফোরাইলেশন হইল, এতটুকু কি হইল? ফসফোরাইলেশন। তাহলে আমাদের ফসফোরাইলেশন হইল। এই যে আমাদের 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, এই 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমরা কি তৈরি করব? এখান থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করব। কেন অ্যালডিহাইড তৈরি করব? কারণ আমাদের একটা ধাপে যাইতে হবে, রিভার্স গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসটাকে বিপরীত দিক থেকে তুলব। গ্লাইকোলাইসিসটাকে কোন দিক থেকে তুলব? বিপরীত দিক থেকে তুলব। আমার টার্গেট হইছে আমি হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড পাইছি। কই পাইছি? এই যে দেখো, আমি যদি তোমাকে দেখাই, এই যে আমাদের 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এখান থেকে গ্লিসারলডিহাইড যদি আমি পাই তাহলে কিন্তু আমি এই উপরে উঠায় গ্লুকোজ তৈরি করে ফেলতে পারবো। গ্লিসারলডিহাইড যদি পাই উপরে উঠায় গ্লুকোজ তৈরি করে ফেলতে পারবো। সো রিভার্স রিভার্স উনো, তাই না? যে তোমরা উনো খেলো অনেকে, সেখানে একটা ডায়লগ আছে না খুব ফেমাস, যে রিভার্স উনো। তো হচ্ছে আমাদের এই 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি তৈরি হবে? 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় হচ্ছে আমাদের 3 ফসফোগ্লিসারলডিহাইড 3 ফসফোগ্লিসারলডিহাইড 3 ফসফোগ্লিসারলডিহাইড 3 ফসফোগ্লিসারলডিহাইড 3 ফসফোগ্লিসারলডিহাইড 3 ফসফোগ্লিসারলডিহাইড। আর এরা প্রত্যেকেই কয় অণু? এরা প্রত্যেকেই 2 অণু করে। এটাও 2 অণু আমাদের, এটাও 2 অণু, এটাও হচ্ছে আমাদের 2 অণু। এটা কয় অণু? এটা হচ্ছে আমাদের 2 অণু, এটা 2 অণু, তারপর হচ্ছে এটা 2 অণু আমাদের। এরা প্রত্যেকে কয় অণু? এরা প্রত্যেকে হচ্ছে 2 অণু করে তৈরি হয়, কারণ 6 কার্বন বিশিষ্ট একজন জিনিস ভাইঙ্গা আমাদের হচ্ছে 3 কার্বন বিশিষ্ট জিনিস তৈরি হয়েছে। এখন এখানে আমাদের কি হয়েছে? এখানে আমাদের হচ্ছে অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি হয়েছে। আমরা জানি অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড তৈরি হবে, তাহলে অ্যাসিডকে বিজারিত করলে আমাদের অ্যালডিহাইড তৈরি হবে। বিজারিত করা মানে কি? বিজারিত করা মানে হাইড্রোজেন মুক্ত করা। বিজারিত করলে আমাদের কি তৈরি হবে? আমাদের এখানে হচ্ছে এই যে অ্যাসিড আছে, অ্যাসিডকে যদি আমরা বিজারিত করি, অ্যাসিডকে বিজারিত করলে আমাদের কি হবে? অ্যাসিডকে বিজারিত করলে আমাদের সেখান থেকে কি তৈরি হয়? অ্যালডিহাইড তৈরি হয়। তোমাদের এই টপিকটাও কিন্তু আমি পড়ায় দিছিলাম। এই যে দেখো, এখানে বলেছিলাম কি বলেছিলাম খেয়াল করো, যে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড। কিন্তু বিপরীত দিকে যদি যাও, যে কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারিত করলে অ্যালডিহাইড, আর এই যে আমাদের হচ্ছে অ্যালডিহাইডকে বিজারিত করলে কি পাওয়া যায়? অ্যালকোহল পাওয়া যায়। তাইলে এইখানে আমাদের কি হবে? এখানে আমাদের কি হবে? কিভাবে বিজারিত করব, কিভাবে হাইড্রোজেন যুক্ত করব? এখন দেখো, এখানে আমাদের এই এটিপিটা ভাঙলো। যে এটিপিটা কোথা থেকে ভাঙছে? আমাদের আলোক পর্যায়ে এটিপি তৈরি হয়েছিল। আলোক পর্যায়ে এটিপি তৈরি হয়েছিল। আলোক পর্যায়ে কি হয়েছিল? এটিপি তৈরি হয়েছিল। ওই যে আলোক পর্যায়ে এটিপি তৈরি হয়েছে, সেই এটিপি ভাঙা এডিপি তৈরি হয়। আলোক পর্যায়ে যে এটিপি তৈরি হয়েছে, সেই এটিপি ভাঙা এডিপি তৈরি হয়। আলোক পর্যায়ে আরো একটা জিনিস তৈরি হয়েছিল, সেটা হচ্ছে NADPH2। সেই NADPH2 হাইড্রোজেনটা ওকে দিয়ে দেয়। NADPH2টা ভাঙে, NADPH2টা ভাঙা তার হাইড্রোজেনটা এই জায়গায় দেয়। NADPH+ ভাঙে, তার হাইড্রোজেনটা হচ্ছে একে দিয়ে দেয়, তার হাইড্রোজেনটা একে দিয়ে দেয়। এই হাইড্রোজেনটা নিয়ে অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি হয়। এই হাইড্রোজেনটা নিয়ে অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি হয়, প্লাস এখানে 2টা ফসফেট ছিল, এখানে একটা ফসফেট, এই ফসফেটটাও সে নিয়ে যায়। তাহলে খেয়াল করে দেখো, যে অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি, বিজারণ হইতে হবে, হাইড্রোজেন লাগবে। হাইড্রোজেন আসে কোথা থেকে? NADPH2 থেকে আসে। তাহলে ওই যে আলোক নির্ভর পর্যায়ে 2টা জিনিস তৈরি হয়েছে, সেই 2টা জিনিস কিন্তু আমার কি তৈরিতে ব্যবহার হয়ে গেছে? সেই 2টা জিনিস কিন্তু আমাদের হচ্ছে যে এই এতটুকু পর্যন্ত আস্তে আস্তে ব্যবহার হয়েছে। এখন এই স্টেপটার নাম কি তাইলে? এই স্টেপের নাম তাইলে হচ্ছে বিজারণ। এই স্টেপের নাম তাইলে হচ্ছে বিজারণ বা রিডাকশন। এখন আমাদের এই যে এই রাইবোলোজ 1,5 বিসফসফেট যে আছে, এটা 5 কার্বন বিশিষ্ট। রাইবোলোজ 1,5 বিসফসফেট 5 কার্বন বিশিষ্ট, তাই এর সাথে একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড তৈরি হয়েছে। তাইলে দেখো, এখানে টার্মিনোলজিগুলো কিন্তু সব আমাদের পরিচিত। ওই যে কালকের ক্লাসে কষ্ট করে পড়ছি, সেখানে পড়ালেখা। এই যে 3 ফসফোগ্লিসারলডিহাইড,
এই 3-ফসফোগ্লিসারলডিহাইড থেকে আমাদের হচ্ছে অনেকগুলা ধাপ উপধাপের মাধ্যমে অনেক ধাপ উপধাপের মাধ্যমে আমাদের কি তৈরি হয়েছে, আমাদের হচ্ছে এই রাইবোলোজ 1,5 বিসফসফেট তৈরি হয়েছে। রাইবোলোজ 1,5 বিসফসফেট তৈরি হয়েছে, এই রাইবোলোজ 1,5 বিসফসফেট তৈরি হয় এবং এই পুরা প্রসিডিউরে আমাদের হচ্ছে যে এখনো এডিপি ভাঙা আবার এখনো এটিপি তৈরি হয়, এখনো এডিপি ভাঙা এখনো কি হয়, এটিপি তৈরি হয়। খেয়াল করে দেখো, এখন হচ্ছে আমাদের এইখানে 5 কার্বন, এখানে 6 কার্বন, তাই 6 কার্বন থেকে 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 বিসফসফেট আমাদের আবার তৈরি হয়েছে। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি আরইউবিপি পুনরুৎপাদন। এটাকে কি বলি আমরা, আরইউবিপি পুনরুৎপাদন। আরইউবিপি পুনরুৎপাদন, আরইউবিপি পুনরুৎপাদন হইল। এখন একটা কার্বন যে রয়ে গেল, তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্র এটা, ক্রেবস চক্রে কিন্তু আমাদের গ্লুকোজ তৈরি হয় না, গ্লুকোজ তৈরি হয় ক্রেবস চক্রের উপজাত হিসাবে। হ্যাঁ, আচ্ছা, ক্রেবস চক্র তৈরি হয় উপজাত হিসাবে বা বাই প্রোডাক্ট হিসাবে। কি হয়, এই যে 3-ফসফোগ্লিসারলডিহাইড আছে, এই 3-ফসফোগ্লিসারলডিহাইডে একটা কার্বন বেঁচে গেল না, এই যে একটা কার্বন, এক কার্বন বেঁচে গেছে না, যেখানে 6 কার্বন ছিল 5 কার্বন, একটা কার্বন বেঁচে গেছে না, সেই একটা কার্বন থেকে আমাদের জিনিসটা হচ্ছে রিভার্স গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হচ্ছে গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজ এখন গ্লুকোজ তো 6 কার্বন বিশিষ্ট, এখানে আমাদের কার্বন আছে কয়টা, এখানে কার্বন আছে একটা, তাহলে 1/6 গ্লুকোজ তৈরি হয়, 1/6 গ্লুকোজ তৈরি হয়। তাহলে এই চক্রটা হচ্ছে আমাদের কি, ক্রেবস চক্র। পরীক্ষায় যদি ক্রেবস চক্র আসে, এইটা লিখে সুন্দর মতো বর্ণনা করে দিলেও তোমাকে ফুল মার্ক দিতে বাধ্য, কারণ হচ্ছে ক্রেবস চক্রের জন্য পুরাটা লিখতে হবে, ইটস নট নেসেসারি। ক্রেবস চক্রের জন্য এতটুকুই হচ্ছে ক্রেবস চক্রের মূল হিসাব। এখন তাহলে একবার ক্রেবস চক্রে 1/6 গ্লুকোজ তৈরি হয়, তাহলে 1 মোল গ্লুকোজ তৈরির জন্য কয়বার ক্রেবস চক্র চলা লাগবে, 1 মোল গ্লুকোজ তৈরির জন্য 6 বার ক্রেবস চক্র ঘুরতে হবে। তাহলে হচ্ছে আমাদের 1 মোল গ্লুকোজ তৈরির জন্য 1 মোল গ্লুকোজের জন্য 1 মোল গ্লুকোজ তৈরিতে হচ্ছে আমাদের 6 বার ক্রেবস চক্র ঘুরতে হবে, 6 বার ক্রেবস চক্র বলতেছি, ক্যালভিন চক্র, 6 বার C3 চক্র বা ক্যালভিন চক্র ঘুরে, 6 বার C3 চক্র বা ক্যালভিন চক্র ঘুরে। তাহলে 1 মোল আমাদের হচ্ছে গ্লুকোজ তৈরিতে এই পুরো প্রসিডিউরটা কয়বার চলতে হবে, 6 বার চলতে হবে। এখন প্রতিবার ঘোরায় 1 আর 2 অণু এটিপি আর 1 অণু NADPH2 খরচ হয়। তাহলে হচ্ছে যে আমাদের টোটাল প্রতি চক্রে হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে 6 ইন্টু আমাদের 2 এটিপি ও 1 NADPH2 খরচ হবে, DPH2 খরচ হবে। তাহলে খেয়াল করো যে আমাদের এই 1 অণু গ্লুকোজ তৈরি করা কিন্তু কোনো চারটিখানি কথা না, 1 অণু গ্লুকোজ তৈরি করা মানে কিন্তু বিশাল কথা। তাহলে এটা চিত্র কি, এই চিত্রটাই হচ্ছে আমাদের চিত্র C3 চক্র বা ক্যালভিন চক্র। এই চিত্রটাই হচ্ছে C3 চক্র বা ক্যালভিন চক্র। সো এটা বোঝাটাই মূল জিনিস। এটা বোঝা কি কঠিন কিছু? এটা বোঝা কঠিন কিছু না। তাহলে আমরা হচ্ছে এটা কিন্তু সহজেই বুঝে গেলাম, এটা কিন্তু আমরা কি করলাম, সহজেই বুঝে গেলাম। সো আমাদের এখানে এটিপি ভেঙে এডিপি তৈরি হয়। তাহলে খেয়াল করো আমাদের এখানে ছোট ছোট কিছু কথা, যে আমাদের C3 চক্রে স্থায়ী উপাদান হিসেবে থাকে রাইবোলোজ 1,5 বিসফসফেট। সেই স্থায়ী উপাদান রাইবোলোজ 1,5 বিসফসফেটটার সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কি তৈরি করে, রুবিস্কো এনজাইম। সেই রুবিস্কো এনজাইমটা যুক্ত করে কি, রুবিস্কো এনজাইম। এই 5 কার্বন থেকে 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড তৈরি হয়, তারপর সেটা ভেঙে স্থায়ী 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে 2 অণু। সো প্রথম তৈরি যৌগটা 2 অণু স্থায়ী ফসফোগ্লিসারিক অ্যাসিড বলিয়া এটাকে বলা হয় কি, একে বলা হয় হচ্ছে যে আমাদের এই C3 যৌগ। তারপর 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে ফসফোরাইলেশন হয় 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমাদের বিজারণ হয়, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের বিজারণ হয়, অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি হয়, 3-ফসফোগ্লিসারলডিহাইড, এখানে NADPH2 ভেঙে NADP তৈরি করে। এই 3-ফসফোগ্লিসারলডিহাইড 2 অণু 3-ফসফোগ্লিসারলডিহাইড নানা বিক্রিয়ার মাধ্যমে এই RUBP বারবার তৈরি করতে থাকে, আর ওইখান থেকে আমাদের রিভার্স গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1,6 গ্লুকোজ তৈরি হয়। সো এই চক্রটা একবার ঘটলে 1,6 গ্লুকোজ তৈরি হয়।
হয়। তো 1 মোল গ্লুকোজ তৈরিতে 6 বার কেলভিন চক্র ঘোরা লাগে এবং 6 বার প্রতি চক্রে 2 এটিপি আর 1 NADPH2 খরচ হয়। 6 বার খুললে আমাদের 18 এটিপি আর হচ্ছে 6 NADPH2 খরচ হবে। সো এই হচ্ছে আমাদের C3 চক্র বা এই হচ্ছে আমাদের কেলভিন চক্র। দেখো তো আমরা কি C3 চক্র বা কেলভিন চক্রটা বুঝতে পারলাম কিনা? দেখো এতটুকু কথা আমরা বুঝছি কিনা? পরীক্ষার হলে C3 চক্র এতটুকু লিখলেই হবে, পরীক্ষার হলে C3 চক্র এতটুকু লিখলেই হবে, কারণ ওই বিশাল চক্র 4 মার্কের জন্য জীবন আমি লিখবো না, লিখবই না ভাই, মার্ক দিলে দেন না দিলে না দেন। C3 চক্রের মূল কথা এতটুকুই, C3 চক্রের মূল কথা এতটুকুই, C3 চক্রের মূল কথা এতটুকুই, কিন্তু এতটুকু কি আমরা পারবো? খেয়াল করে দেখো, রাইবুলোজ 1,5-বিসফসফেট, তাহলে আমার এখানে 5টা ধাপ: কার্বক্সিলেশন, ফসফোরাইলেশন, বিজারণ, আরইউবিপি বারবার পুনরুৎপাদন, রিভার্স গ্লাইকোলাইসিস। প্রথমে কি হয়, কার্বন এখানে স্থায়ী পদার্থ হিসাবে রাইবুলোজ 1,5-বিসফসফেট থাকে, সেই রাইবুলোজ 1,5-বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় রুবিস্কো এনজাইম দ্বারা, তৈরি হয় কিটো অ্যাসিড। সেই কিটো অ্যাসিডটা অস্থায়ী, সেখান থেকে আমাদের তৈরি হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা স্থায়ী। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমাদের বিজারণ প্রক্রিয়ায় ফসফোগ্লিসারলডিহাইড তৈরি হয়, 3-ফসফোগ্লিসারলডিহাইড। 3-ফসফোগ্লিসারলডিহাইড হলে সেখান থেকে কিন্তু রিভার্স গ্লাইকোলাইসিস হওয়া সম্ভব, রিভার্স গ্লাইকোলাইসিস হওয়া সম্ভব। সো রিভার্স গ্লাইকোলাইসিসে 1,6 গ্লুকোজ তৈরি হয়, আর এখানে বারবার হচ্ছে আমাদের এই 5 কার্বন বিশিষ্ট রাইবুলোজ 1,5-বিসফসফেট তৈরি হতে থাকে। এই ধাপে একটা এটিপি ভেঙে এডিপি তৈরি হয়। এখন ভাইয়া আমাকে পুরো জিনিসটা একটু দেখায় দেন, কারণ হচ্ছে এতটুকু তো আমি বুঝলাম দেখলাম, বাট পুরো জিনিসটা যদি না দেখি না বুঝি তাহলে মনের মধ্যে একটা সন্দেহ থেকে যাবে। এই যে দেখো আমাদের পুরো চক্রটা আমি নিয়ে আসি তোমার জন্য, পুরো চক্রটা আমি নিয়ে আসি, পুরো চক্রটা নিয়ে এসে আমি তোমাকে বুঝাই যে এখানে আসলে কি বলা আছে এবং এটা আমাদের জন্য কতটুকু কিভাবে কি লাগবে। খেয়াল করো, এটা হচ্ছে পুরা চক্র, এটা কি আমাদের পুরা চক্র হচ্ছে, এটা পুরা চক্র হচ্ছে এটা। খেয়াল করো যে এখানে আমাদের শুরু থেকে যদি আমরা শুরু করি, তাহলে এই যে আমাদের রাইবুলোজ 1,5-বিসফসফেট, রাইবুলোজ 1,5-বিসফসফেট, এই রাইবুলোজ 1,5-বিসফসফেটের সাথে আমাদের কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে আমাদের অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয়েছে। সেই অস্থায়ী কিটো অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছে, যেটা 3 কার্বন বিশিষ্ট 2 অণু। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমাদের হচ্ছে এই এটিপি ভেঙে এডিপি তৈরি হয়, একটা ফসফেটের জায়গায় যুক্ত হয়, ফসফোরাইলেশন হয়, এবং ফসফোরাইলেশন হয়ে কি তৈরি হচ্ছে আমাদের, ফসফোরাইলেশন হয়ে আমাদের এই জায়গায় 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের বিজারণ ঘটে, অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি হয়, NADPH2 থেকে NADP তৈরি হয় এবং গ্লিসারলডিহাইড 3-ফসফেট তৈরি হয়, গ্লিসারলডিহাইড 3-ফসফেট তৈরি হয়। এখন এই গ্লিসারলডিহাইড 3-ফসফেট তৈরি হয়, এরপর আমরা এখান থেকে ডিরেক্ট একটা লাইন দিয়ে দেখায় দিছি রাইবুলোজ 1,5-বিসফসফেট হয়, আর এদিক থেকে হচ্ছে ডিরেক্ট একটা লাইন দিয়ে বলে দিছি গ্লুকোজ তৈরি হয়। সো আমি স্কিপ করছি এতটুকু জায়গা। এখন এতটুকু জায়গায় কি আছে দেখো, গ্লিসারলডিহাইড 3-ফসফেট আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, গ্লিসারলডিহাইড 3-ফসফেট এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, এই দুইটা জিনিস তৈরি হয়। গ্লিসারলডিহাইড 3-ফসফেট এবং এই গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হতে পারে। সেখান থেকে আমাদের তৈরি হবে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে তৈরি হবে হচ্ছে ফ্রুক্টোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে তৈরি হবে হচ্ছে আমাদের কি গ্লুকোজ 6-ফসফেট, সেখান থেকে গ্লুকোজ 1-ফসফেট এবং সেখান থেকে এডিপি গ্লুকোজ এবং ইউডিপি গ্লুকোজ পাওয়া যায়। তো এই জায়গাটা কি ভাই আমার মনে রাখার দরকার আছে? এটা আমার কাছে মনে হয় যে তুমি না দিলেও হয়, বাট পরীক্ষার হলে তো কি হয় বলা যায় না, সেই জন্য আমি তোমাকে এটা শিখাই দিব যে এখানে কি হয়েছে। আর এদিকেও আমাদের আবার একটা জটিল ইরিথ্রোজ 4-ফসফেট, জাইলুলোজ 5-ফসফেট, রাইবুলোজ 5-ফসফেট, তারপর হইছে আমাদের এইরকম একটা জটিল, এই জায়গাটা একটু জটিল পুরাটা যদি পড়তে যাও, যে এটা একটু জটিল, তাও আমি তোমার একটু শিখাই দিই, কারণ নাইলে বলবা যে সাদাব ভাই আধ গাই না পড়াই দিল, পুরাটা শিখাইলো না, এটার দোষ তো আমি নিতে চাই না। আসো দেখাই যে কিভাবে হয়, জাস্ট একবার দেখে রাখো। আবারও বলতেছি, পরীক্ষা এটা লিখলেই মার্ক দিতে বাধ্য টিচার, তাও তুমি হচ্ছে যে এইটা একটু শিখে রাখো। দেখো কি হয়েছে, আমরা ফার্স্টেই পাইলাম
পাইলাম যে রাইবুলোজ 1,5 বিসফসফেট, রাইবুলোজ 1,5 বিসফসফেট, 1,5 বিসফসফেট, রাইবুলোজ 1,5 বিসফসফেট। এর সাথে আমাদের হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, কোন এনজাইম কাজ করে এই জায়গায়? রুবিস্কো, রুবিস্কো এনজাইম কাজ করে এই জায়গায় তৈরি করে অস্থায়ী কিটো অ্যাসিড, অস্থায়ী কিটো অ্যাসিড, অস্থায়ী কিটো অ্যাসিড। এই অস্থায়ী কিটো অ্যাসিডটা পানি সহযোগে ভেঙে যায়, পানির প্রভাবে এই অস্থায়ী কিটো অ্যাসিডটা 6 কার্বন, অস্থায়ী কিটো অ্যাসিডটা কয় কার্বন? 6 কার্বন। রাইবুলোজ 1,5 বিসফসফেট কয় কার্বন? 5 কার্বন। তৈরি হয় হচ্ছে আমাদের 3 কার্বন বিশিষ্ট 2 অণু, আমাদের হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড। বইয়ের অনেক জায়গায় দেখবা এটাকে লিখছে হচ্ছে পিজিএ, 3PGA, 3PGA। তোমাদের বইয়ের অনেক জায়গায় এটাকে লিখছে হচ্ছে 3PGA। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডকে কি দিয়ে বুঝাইছে? 3PGA বুঝাইছে, 3PGA বুঝাইছে। আরে কারেন্ট চলে গেছে। 3PGA। এখন এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমাদের কি তৈরি হবে? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3 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 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। এই যে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি, এখানে কি হয়? এখানে হচ্ছে আমাদের এই যে এটিপি আছে, সেই এটিপি ভেঙে এডিপি তৈরি হয় এবং সেই ইনঅর্গানিক ফসফেট ওর সাথে যুক্ত হয়। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় হচ্ছে আমাদের 3 ফসফোগ্লিসারলডিহাইড। কি তৈরি হয়? 3 ফসফোগ্লিসারলডিহাইড, 3 ফসফোগ্লিসারলডিহাইড, 3 ফসফোগ্লিসারলডিহাইড, 3 ফসফোগ্লিসারলডিহাইড, 3 ফসফোগ্লিসারলডিহাইড। এই যে 3 ফসফোগ্লিসারলডিহাইড আছে, এই 3 ফসফোগ্লিসারলডিহাইডটা আমাদের কি হয়? এই 3 ফসফোগ্লিসারলডিহাইডটা আমাদের এই NADPH2 যে আছে সেখান থেকে হাইড্রোজেনটা মুক্ত করে যুক্ত করে, সেখান থেকে হাইড্রোজেন মুক্ত করে অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি করে। এই যে 3 ফসফোগ্লিসারলডিহাইড, 3 ফসফোগ্লিসারলডিহাইড, এবং এখান থেকে আমাদের এরা সবাই হচ্ছে 2 অণু করে। এরা সবাই কয় অণু? এরা সবাই হচ্ছে 2 অণু, এরা সবাই হচ্ছে 2 অণু। এই 3 ফসফোগ্লিসারলডিহাইড থেকে আমাদের আইসোমার, যেহেতু এরা একে অপরের আইসোমার বা সমাণু, এখান থেকে আমাদের তৈরি হয় হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। দেখা যায় আমাদের 2 অণু থাকে, তো 2 অণু 3 ফসফোগ্লিসারলডিহাইড থাকে, তো এক অণু 3 ফসফোগ্লিসারলডিহাইড হিসেবে থাকে, আরেক অণু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট হয়, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। আরেক অণু কি হয়? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট হয়, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট হয়। আমরা জানি এই দুইটা ভেঙে কি তৈরি হয়েছিল? এই দুইটা কি ভেঙে তৈরি হয়েছিল? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট ভেঙে এরা তৈরি হয়েছিল। তাহলে এই দুইটা জোড়া লাগলে আবার কি তৈরি হবে? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটই তো তৈরি হবে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, 1,6 বিসফসফেট তৈরি হবে, ফসফেট। এই 1,6 বিসফসফেট যে আছে এটা আমাদের কি হয়েছিল? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট যে আছে এটা তৈরি হয়েছিল কার থেকে? ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হয়েছিল, তাই না? ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হয়েছিল, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হয়েছিল, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হয়েছিল, ফ্রুক্টোজ 6 ফসফেট। তো এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হয়, এখন আমাদের হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেটটা আমাদের আসছিল কার থেকে? ফ্রুক্টোজ 6 ফসফেট আসছিল হচ্ছে আমাদের গ্লুকোজ 6 ফসফেট থেকে। তাহলে আমাদের প্রথম ধাপ ছিল গ্লুকোজ থেকে তৈরি হয়েছিল গ্লুকোজ 6 ফসফেট, সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, সেখান থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এখন এখানে 1 এবং 3 নম্বর ধাপ ছিল একমুখী। বেসিক্যালি হচ্ছে যে আমাদের গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরির যে ধাপটা সেটা কিন্তু একমুখী ছিল। সেই একমুখী ধাপটাকে অতিক্রম করতে হয় একটু ভিন্নভাবে। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে আমাদের তৈরি হয় হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হয় কি? গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট। এখন গ্লুকোজ 6 ফসফেট থেকে ডিরেক্ট গ্লুকোজ তৈরি হয় না, গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হয় কি? গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হয় হচ্ছে আমাদের গ্লুকোজ 1 ফসফেট। কি তৈরি হয়? গ্লুকোজ 1 ফসফেট তৈরি হয়, গ্লুকোজ 1 ফসফেট তৈরি হয়। সো আমরা ডিরেক্ট গ্লুকোজ পাই না, কারণ একমুখী ধাপের কারণে। সেই যে গ্লুকোজ 1 ফসফেট আছে, সেই গ্লুকোজ 1 ফসফেটের 2টা ভাগ দেখা যায়। যেই গ্লুকোজ 1 ফসফেট থেকে আমাদের 2টা ভাগ হয়, একটাকে বলা হয় ইউডিপি গ্লুকোজ,
ইউডিপি গ্লুকোজ, ইউডিপি গ্লুকোজ কথাটা আসছে ইউরিটিডিন গ্লুকোজ থেকে, আরেকটা আসছে এডিপি গ্লুকোজ, অ্যাডিনোসিন ডাইফসফেট গ্লুকোজ থেকে। সো আমাদের আলটিমেটলি এই উদ্ভিদের মধ্যে কিন্তু গ্লুকোজটা বজায় থাকে না, গ্লুকোজ তৈরি হওয়ার সাথে সাথে তারা হয় স্টার্চ নাহলে সুক্রোজে কনভার্ট হয়। সো ইউডিপি গ্লুকোজটা সুক্রোজে কনভার্ট হয় আর এডিপি গ্লুকোজটা স্টার্চে কনভার্ট হয়, সুক্রোজ আর হচ্ছে স্টার্চ, সুক্রোজ এবং স্টার্চে কনভার্ট হয় এবং হচ্ছে উদ্ভিদে পরিবাহিত হয় সুক্রোজ আর স্টার্চটা সঞ্চিত থাকে। তো এতটুকু বোঝা আমার জন্য কিন্তু কষ্টকর কিছু না। আমি জানি যে আমাদের হচ্ছে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, সেটা ভেঙে আমাদের এই দুইটা তৈরি হয়েছিল। সেটা রিভার্স একটা প্রসিডিউর আমরা দেখতে পাচ্ছি, রিভার্স একটা প্রসিডিউর আমরা দেখতে পাচ্ছি, রিভার্স একটা প্রসিডিউর আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? রিভার্স একটা প্রসিডিউর আমরা দেখতে পাচ্ছি, রিভার্স প্রসিডিউর একটা দেখতে পাচ্ছি, রিভার্স প্রসিডিউর আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন এইটুকু আমি বুঝছি। এই 3-ফসফোগ্লিসারলডিহাইড, এই যে আমাদের এখান থেকে 3-ফসফোগ্লিসারলডিহাইড আবার একটা নিচে নামে, এখান থেকে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, সরি ফ্রুক্টোজ 6 ফসফেটটা এদিকে আসে, ফ্রুক্টোজ 6 ফসফেটটা এদিকে আসে। কারণ কি, এটা তো 6 বার চক্র চলতে থাকে, এখান দিয়ে কিছু নামে, এদিক দিয়ে কিছু আসে, চলতে থাকে। তো এই 3 কার্বন আর 6 কার্বন মিলা 9 কার্বন হয়ে যায়। এখান থেকে একটা জিনিস বের হয়ে যায়, সেটা হচ্ছে ইরিথ্রোজ 4 ফসফেট, ইরিথ্রোজ 4 ফসফেট, ইরিথ্রোজ 4 ফসফেটটা হচ্ছে বের হয়ে যায়। বাকি থাকে হচ্ছে আমাদের জাইলুলোজ 5 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট, জাইলুলোজ তৈরি হয় এখান থেকে জাইলুলোজ 5 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট। এই জাইলুলোজ 5 ফসফেট থেকে আমাদের তৈরি হয় হচ্ছে রাইবুলোজ 5 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট থেকে তৈরি হয় হচ্ছে আমাদের রাইবুলোজ 5 ফসফেট। এই রাইবুলোজ 5 ফসফেট থেকে রাইবুলোজ 5 ফসফেট, রাইবুলোজ 5 ফসফেট, এই রাইবুলোজ 5 ফসফেট থেকে তৈরি হয় হচ্ছে আমাদের রাইবুলোজ 1,5 বিসফসফেট এবং এই ধাপে আরেকটা আমাদের হচ্ছে এডিপি তৈরি হয়, এটিপি ভেঙে। তো এইটা হচ্ছে আমাদের পুরা এই C3 চক্র বা ক্যালভিন চক্র, C3 চক্র বা ক্যালভিন চক্র। সো যে আগেরটা বুঝছে সে এটাও বুঝতে পারবে। জাস্ট একটু জটিল লাগে এই জায়গাটা যে 3-ফসফোগ্লিসারলডিহাইড নিচে নামে, আবার ফ্রুক্টোজ 6 ফসফেটও এই দিক থেকে ফ্রুক্টোজ 6 ফসফেটের এখনো এসে ইরিথ্রোজ 4 ফসফেট তৈরি করে, ইরিথ্রোজ 4 ফসফেটটা বের হয়ে যায় আর 5 কার্বন বিশিষ্ট জাইলুলোজ 5 ফসফেট থাকে, সেখান থেকে রাইবুলোজ 5 ফসফেট, সেখান থেকে রাইবুলোজ 1,5 বিসফসফেট। সো এটা পুরো চক্রটাও আমি দেখাই দিলাম, কেউ যদি এই পুরো চক্রটা লিখতে চাও পরীক্ষায় সেও লিখতে পারবা। এখন দেখো পুরো জিনিসটা অনেক সহজ হয়ে গেছে না, যে একটু মনে হইতেছে এই জিনিসটা কেমন কেমন, এই জায়গাটায় তাহলে 3টা লাইন আমার জাস্ট মনে রাখতে হইতেছে। এটা তো আমি বুঝেই গেছি যে আমি 3-ফসফোগ্লিসারলডিহাইড ডাইহাইড্রোক্সিঅ্যাসিটন ভাঙছিল কার থেকে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে। এখন এরা তৈরি হয় ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ তৈরির যে ধাপটা এটা একমুখী, সেটাকে রিভার্স করা যায় না, এজন্য তৈরি হয় গ্লুকোজ 1 ফসফেট। গ্লুকোজ 1 ফসফেট থেকে ইউডিপি আর এডিপি গ্লুকোজ পাওয়া যায়, সেখান থেকে সুক্রোজ আর স্টার্চ পাওয়া যায়। ইউডিপি আর এডিপি গ্লুকোজ কি একটু পর বোঝাচ্ছি। এবং এখানে আমরা দেখি এই জিনিসটা নিচে নামায়া আমি হচ্ছে এই 3 কার্বন আর এখানে 6 কার্বন, 9 কার্বন মিলে কোনো যৌগ তো আসলে হয় না, এজন্য 4 কার্বন বাইর হয়ে যায়, ইরিথ্রোজ 4 ফসফেট বের হয়ে যায়, জাইলুলোজ 5 ফসফেট তৈরি হয়, এখান থেকে রাইবুলোজ 5 ফসফেট, সেখান থেকে আমার যে চাহিদা রাইবুলোজ 1,5 বিসফসফেট সেটা তৈরি হয়। সো এটা হচ্ছে পুরা ক্যালভিন চক্র। কেউ যদি পুরা ক্যালভিন চক্র বা C3 চক্র আঁকতে চাও সে আঁকতে যেন পারো, সেটাও আমি বলে দিলাম। আর যদি কেউ পুরাটা নায়িকা এটা আঁকতে চাও তাইলেও সে মার্ক পাবা, পরীক্ষার হলে। বুঝতে পারছি আমরা? তাইলে কিন্তু আমরা হচ্ছে এই জায়গাটা বুঝলাম, এই জায়গাটা আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিছে। এখন হচ্ছে আমি তোমাদের যে জিনিসটা পড়াইতে চাই সেটা হইছে যে আমি তোমাকে এই এডিপি গ্লুকোজ, ইউডিপি গ্লুকোজ এই রিলেটেড কথা বই কি বলা আছে সেটা একটু আমি তোমাকে পড়াই দিব। এডিপি গ্লুকোজ এবং ইউডিপি গ্লুকোজ রিলেটেড কথা বইয়ে কি আছে, তাহলে আমাদের কিছু কথা তোমাকে পড়াইতে হবে। এই এডিপি গ্লুকোজ কি, ইউডিপি গ্লুকোজ কি, এই জিনিসটা তোমার মাথায় ঘুরতেছে এখন যে ভাই এডিপি এবং ইউডিপি গ্লুকোজটা কি, এটা তোমার একটু বুঝাই দিব। তারপর বুঝাবো হচ্ছে আলোক শোষণ, আর হচ্ছে আলোক শোষণ জিনিসটা কি সেটা তোমাকে নেক্সট বুঝাইতে হবে। আলোক শোষণ জিনিসটা কি, আলোক শোষণ বা ফটোফসফোরাইলেশন, ফটো রেসপিরেশন খুবই ইন্টারেস্টিং একটা টপিক। এবং হচ্ছে আরেকটা জিনিস লাগবে যে ফটো রেসপিরেশন আর হচ্ছে মূল শ্বসন এর মধ্যে পার্থক্যটা কি, এটা পরীক্ষার মধ্যে লাগবে, এটা পরীক্ষার জন্য লাগবে আমাদের। তা আসো আমরা হচ্ছে এই জিনিসগুলো একটু পড়ে ফেলি, আসো।
আসো এখন এই যে স্টার্চ, সাইটোসল মানে হচ্ছে সাইটোপ্লাজমীয় মাতৃজা। সাইটোসল কি? সাইটোপ্লাজমীয় মাতৃকা বা তরল। এই যে সাইটোসল আছে, যেখানে সাইটোসলে অর্থোফসফেট বা ইনঅর্গানিক ফসফেটের ঘনত্ব কম থাকলে ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরীণ স্টার্চ সংশ্লেষিত হয়। ট্রায়োজ ফসফেট গ্লিসারলডিহাইড 3 ফসফেট ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন মিলে এক অণু 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করে, যা ক্রমান্বয়ে ফ্রুক্টোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট হয়ে এডিপি গ্লুকোজ। এডিপি গ্লুকোজ, এডিপি গ্লুকোজ মানে কি? এডিপি গ্লুকোজ মানে হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট গ্লুকোজ। অ্যাডেনোসিন ডাইফসফেট গ্লুকোজ, অ্যাডেনোসিন ডাইফসফেট গ্লুকোজ, অ্যাডেনোসিন ডাইফসফেট গ্লুকোজ। আর ইউডিপি গ্লুকোজ কি? ইউডিপি গ্লুকোজ হচ্ছে এটা হচ্ছে ইউরাডিটিন ডাইফসফেট গ্লুকোজ। এখন দেখো যে সাইটোসলে অর্থোফসফেটের ঘনত্ব যদি আমাদের বেশি থাকে, তখন হচ্ছে আমাদের ইনঅর্গানিক ফসফেটের বিনিময়ে ইনঅর্গানিক ফসফেট দিয়ে ট্রায়োস ফসফেট ক্লোরোপ্লাস্ট থেকে সাইটোসলে চলে যায়। আর অনেক কথা বলছে, সহজ কথা যে ইনঅর্গানিক ফসফেট বেশি থাকলে স্টার্চ, ইনঅর্গানিক ফসফেট আমাদের হচ্ছে কম থাকলে স্টার্চ, বেশি থাকলে সুক্রোজ তৈরি হয়। গ্লুকোজ, স্টার্চ, সুক্রোজ এসব দ্রব্য উৎপাদন ক্যালভিন চক্রের বাইরে হয়, এরা ক্যালভিন চক্রের অংশগ্রহণকারী না। আর হচ্ছে এই সুক্রোজটা সারা দেহে সঞ্চিত হয়, স্টার্চটা জমা থাকে, সুক্রোজটা কি হয়? সারা দেহে সঞ্চিত হয়। এতটুকু কথা আমি জানলাম। এখন আমাদের C3 দোষ, C3 চক্র দুনিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট চক্র। এই পৃথিবী C3 ছাড়া চলতে পারবে না, কিন্তু C3-তে কিছু দোষ আছে, C3-তে কিছু সমস্যা আছে, C3-তে কিছু প্রবলেম আছে। C3-র সেই দোষ, সমস্যা, প্রবলেমগুলা কি? C3-র সমস্যা হয়েছে রুবিস্কো এনজাইম। এই যে রুবিস্কো এনজাইম দেখতে পাচ্ছ, রুবিস্কোটা হচ্ছে দুষ্ট বাচ্চা। কি রুবিস্কো হচ্ছে কি? একটা দুষ্ট বাচ্চা। এই রুবিস্কোটা অক্সিজেনের সাথেও যুক্ত হতে পারে, কার্বন ডাইঅক্সাইডের সাথেও যুক্ত হতে পারে, আবার রুবিস্কোটা অক্সিজেনের সাথেও যুক্ত হতে পারে, কারণ তার নামের মধ্যে কার্বক্সিলেজ এবং অক্সিজেনেজ দুইটাই আছে। যার ঘনত্ব যখন বেশি, রুবিস্কো তার, ওর কোনো লয়ালিটি নাই, একদমই ডিসলয়াল, ডিসহনেস্ট, চিটার একজন হচ্ছে রুবিস্কো। এই যে আমাদের আরইউবিপি রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটা কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে এই রুবিস্কো এনজাইম এর সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে তৈরি করতে সাহায্য করে হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এই রুবিস্কোই যদি হচ্ছে আমাদের অক্সিজেনের সাথে যুক্ত হয়, তখন তৈরি হবে গ্লাইকোকোলেট, যেটা 2 কার্বন বিশিষ্ট। সো এইটাই আমাদের হচ্ছে মূল প্রবলেম। যদি হচ্ছে ফটোফসফোরাইলেশন কাকে বলি? ফটো রেসপিরেশন বা আলোক শোষণ, ফটো রেসপিরেশন বা আলোক শোষণ, এটা পরীক্ষায় ক্ষতে আসবেই আসবে। আমার এইচএসসি লাইফে এটা ক্ষতে আসছিল, আমার এখনো মনে আছে, আমার এইচএসসি পরীক্ষায় এটা ক্ষতে আসছিল। যে সংজ্ঞাটা কি হবে যে আমাদের সূর্যালোকের প্রভাবে কার প্রভাব থাকবে? আলোর সাহায্যে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগকে, আলোর সাহায্যে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগকে আলোর সাহায্যে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগকে ফটো রেসপিরেশন বা আলোক শোষণ বলে, ফটো রেসপিরেশন বা আলোক শোষণ বলে। আচ্ছা, এখন দেখো যে আমাদের কাহিনী কি হয়েছে, ফটো রেসপিরেশন বা আলোক শোষণ কেমনে ঘটলো। আসো শুরু করি। সেটা হচ্ছে যখন আমাদের অতিরিক্ত তাপমাত্রা থাকে, দেখা যায় যে আমাদের তীব্র আলো ও উচ্চ তাপমাত্রার কারণে তীব্র আলো ও উচ্চ
তাপমাত্রার কারণে, উচ্চ তাপমাত্রার কারণে, তীব্র আলো ও উচ্চ তাপমাত্রার কারণে আমাদের হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। তীব্র আলো ও উচ্চ তাপমাত্রার কারণে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, ফলে ফলে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারে না, কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারে না, কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারে না, কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারে না। তাই কোষে কার্বন ডাইঅক্সাইড ঘাটতি দেখা যায়, তাই সাইটোপ্লাজমে, তাই ক্লোরোপ্লাস্টে আমাদের হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি দেখা যায়। কার্বন ডাইঅক্সাইডের কি হয়, ঘাটতি দেখা যায়। যে কেন আমাদের হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ, বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ হচ্ছে না, সো আমাদের ক্লোরোপ্লাস্টে কার্বন ডাইঅক্সাইডের কি হয়, ঘাটতি দেখা যায়, কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি দেখা যায়, কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি দেখা যায়। আমাদের হচ্ছে কিছু ক্লোরোপ্লাস্টে কিছু অক্সিজেন থাকে, ক্লোরোপ্লাস্টে কিছু অক্সিজেন থাকে, ক্লোরোপ্লাস্টে কিছু অক্সিজেন থাকে। তো দেখা যায় আমাদের হচ্ছে এই রুবিস্কো কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে এই রুবিস্কো এনজাইম আমাদের এই কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে অক্সিজেন গ্রহণ করে দুই কার্বন বিশিষ্ট গ্লাইকোলেট তৈরি করে ফেলে, দুই কার্বন বিশিষ্ট গ্লাইকোলেট তৈরি করে, দুই কার্বন বিশিষ্ট কি করে, গ্লাইকোলেট তৈরি করে, দুই কার্বন বিশিষ্ট গ্লাইকোলেট তৈরি করে। তাহলে হচ্ছে আমাদের কি, এই যে আমাদের RUBP রাইবোলোজ 1,5 বিসফসফেট, তার সাথে কার্বন ডাইঅক্সাইড, তার সাথে কি হচ্ছে, অক্সিজেন যুক্ত হচ্ছে এবং এখানে আমাদের রুবিস্কোই কাজ করতেছে, কারণ আমার এর নাম হচ্ছে রাইবোলোজ 1,5, এর নাম হচ্ছে আমাদের কি, রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ বা অক্সিজেনেজ। এটা কি তৈরি করে, গ্লাইকোলেট তৈরি করে, গ্লাইকোলেট তৈরি করে, গ্লাইকোকোলেট না, গ্লাইকোলেট। আমি উপরে মনে গ্লাইকোকোলেট লিখছি, এটা হবে গ্লাইকোলেট। এটা কি তৈরি করবে, আমাদের গ্লাইকোলেট তৈরি করবে। এই যে গ্লাইকোলেট তৈরি করে আমাদের, এই গ্লাইকোলেট হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট ছেড়ে কোথায় চলে যায়, ক্লোরোপ্লাস্ট ছেড়ে সে আমাদের হচ্ছে সাইটোপ্লাজমে যায়, পারক্সিজমে যায়, পারক্সিজম থেকে সে মাইটোকন্ড্রিয়াতে যায়। এই গ্লাইকোলেটটা আমাদের এরপর গ্লাইকোলেট এরপর ক্লোরোপ্লাস্ট ছেড়ে প্রথমে আমাদের হচ্ছে পারঅক্সিজমে যায়, ক্লোরোপ্লাস্ট ছেড়ে প্রথমে পারঅক্সিজমে যায়, এরপর হচ্ছে আমাদের কোথায় যায়, ক্লোরোপ্লাস্ট ছেড়ে প্রথমে পারঅক্সিজমে যায়, এরপর কোথায় যায়, এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে যায় ও বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করে, বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। তারপর সেই কার্বন ডাইঅক্সাইড আমাদের হচ্ছে C3 চক্রে প্রবেশ করে, তারপর সে কার্বন ডাইঅক্সাইড দিয়ে ক্যালভিন চক্র হয়, তারপর সে কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমাদের হচ্ছে কি হয়, এই C3 চক্র হয়। তাইলে খেয়াল করো, এই আলোর প্রভাবে সে কিন্তু অক্সিজেন গ্রহণ করলো এবং শেষ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলো, তাই এটাকে বলা হয় আলোক শোষণ। সো এখানে আলোর প্রভাবে এই জায়গায় তাহলে কি হচ্ছে, আমাদের আলোর প্রভাবে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়, তাই একে আলোক শোষণ বলে। তাই একে কি বলা হয়, আলোক শোষণ বলে। এবং এটি একটা, এর ফলে সালোক সংশ্লেষণ 25% হ্রাস পায়, এবং এর ফলে সালোক সংশ্লেষণ 25% হ্রাস পায়, এর ফলে সালোক সংশ্লেষণ 25% হ্রাস পায়, এর ফলে সালোক সংশ্লেষণ
আমাদের হচ্ছে 25% হ্রাস পায়। এর ফলে সালোক সংশ্লেষণ কি হয়? 25% হ্রাস পায়। সালোক সংশ্লেষণ 25% হ্রাস পায়। এটা হচ্ছে আমাদের এই চক্রের সবচেয়ে বড় ডিমেরিট। C3 চক্রের সবচেয়ে বড় ডিমেরিট হচ্ছে যে এই আলোক শোষণ। এই C3 চক্রের সবচেয়ে বড় ডিমেরিট হচ্ছে কি? আলোক শোষণ বা ফটো রেসপিরেশন। এই আলোক শোষণ বা ফটো রেসপিরেশন পরীক্ষার মধ্যে আমাদের কি আকারে আসবে? এটা পরীক্ষার মধ্যে আমাদের খ আকারে আসবেই। তাহলে কি হয়েছে? যখন তাপমাত্রা উচ্চ আলো এবং তীব্র তাপমাত্রায় পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড কোষে প্রবেশ করতে পারতেছে না, কোষে বিদ্যমান অক্সিজেন যে থাকে সেটাকে এই রুবিস্কো এনজাইম গ্রহণ করে আর ইউবিপির সাথে বিক্রিয়া করে গ্লাইকোলেট তৈরি করে। গ্লাইকোলেট তৈরি করার পর তো মাথা নষ্ট। সেই গ্লাইকোলেট আমাদের এই মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড ছেড়ে প্রথমে যায় সাইটোপ্লাজমের পারক্সিজমে, সেখানে কিছু বিক্রিয়ার পর যায় মাইটোকন্ড্রিয়া এবং সেখান থেকে আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। সেইটুকু যে এই যে অক্সিজেন গ্রহণ করলো, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলো আলোর প্রভাবে, তীব্র আলোর প্রভাবে, তাই এটাকে আলোক শোষণ বা ফটো রেসপিরেশন বলা হয়। এবং এই কার্বন ডাইঅক্সাইড দিয়ে এরপর C3 চক্র বা ক্যালভিন চক্র ঘটে। বাট এই যে এতক্ষণ সময় নষ্ট হইলো, সেই সময় নষ্টের কারণে কিন্তু সালোক সংশ্লেষণের হার 25% হ্রাস পায়। সালোক সংশ্লেষণের হার কত পার্সেন্ট হ্রাস পায়? 25% হ্রাস পায়। এবং এই আলোক শোষণটা C3 চক্রের একটা নেগেটিভ সাইড। C3 চক্রের একটা নেগেটিভ সাইড কি? আলোক শোষণ। খেয়াল করো, এই ফটো রেসপিরেশন এবং শ্বসনের মধ্যে একটা পার্থক্য দিছে। ফটো রেসপিরেশন একটা আলোক নির্ভর প্রক্রিয়া, শ্বসনের আলো নির্ভরতা নাই। ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম মাইটোকন্ড্রিয়ার সাথে জড়িত, এখানে হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার সাথে জড়িত। কোনো এটিপি বা NADPH তৈরি হয় না, NADPH তৈরি হয় না। আর এখানে এটিপি এবং NADP হবে না, NADH2 হবে। শ্বসনে NADP হয় না। এই ক্যালভিন চক্রের উপর নির্ভরশীল, এটার ক্যালভিন চক্রের সাথে কোনো সম্পর্ক নাই। এইটা আমাদের মূলত C3 উদ্ভিদে ঘটে ফটো রেসপিরেশন, আর শ্বসনটা সকল সজীব কোষে ঘটে। দেখো এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? জীবনে এই জিনিস বোঝো না, তোমরা কেন বোঝো না জানি না, বাট এই ক্লাসের পর আশা করি এই জিনিস নিয়ে আর কোনো কনফিউশন থাকা উচিত না। সবাই একটু কমেন্টে জানাও প্লিজ, বুঝছো কিনা এতটুকু? NADH বা NADPH যেটাই বলো, এই ফটো রেসপিরেশনে কিছুই তৈরি হয় না। রেসপিরেশন বা শ্বসন বলি যে আমি, আলোক শ্বসন বলতেছি, তো রেসপিরেশনে তো আমাদের ATP NADH2 তৈরি হয়, কিন্তু এখানে কোনো কিছু ATP NADPH2 বলো আর NADH2 বলো তৈরি হবে না। আর এখানে এটা NADPH2 না, NADH2। তোমাদের কি বলছি যে NADH2 এটা থাকবে শ্বসনের সাথে, আর NADPH2 কথাটা কার সাথে থাকবে? সালোক সংশ্লেষণের সাথে। ক্লাস বন্ধ থাকবে কেন? একজন জিজ্ঞেস করতেছে ক্লাস কয়দিন বন্ধ থাকবে? কেন বন্ধ থাকবে? কেন বন্ধ থাকবে? দুইটা সেম জিনিস কিনা, একটার মধ্যে ফসফেট আছে, একটার মধ্যে ফসফেট নাই। NADP এর ফুল ফর্ম কি? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আর NAD এর ফুল ফর্ম কি? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। ঈদ কবে? ঈদ তো দেরি আছে বহুত, ঈদের আগেই তো, এই কোর্স তো অনেক আগেই শেষ, আমাদের অধ্যায় শেষ না, আমাদের এটা শেষ হলে নবম অধ্যায় শেষ। আচ্ছা, কালকে তাহলে আমাদের এটার বাকি ক্লাস হবে, কারণ একটু পরে আমার পেইড ব্যাচে ক্লাস আছে, আলফার ক্লাস আছে। সো এটার কালকে আমাদের দুইটা ক্লাস হবে। সকালে আমরা পড়বো হচ্ছে C4 চক্র, খনিজ লবণ পরিশোষণ আর প্রসেদন, এগুলো অনেক বেশি কথাবার্তা না। C4 চক্র কালকে সকালে পড়বো, আর রাতে আমরা হচ্ছে প্রাণীর বিভিন্নতার শ্রেণীবিন্যাস শুরু করবো। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ। আচ্ছা, সিকিউতে C3 চক্র কোনটা লিখবা? দুইটাই তোমার অপশন আছে। যদি তুমি মনে করো যে এটা আমি মনে রাখতে পারবো, সাদা ভাইয়া বুঝাই দিছে এটা আমি পারবো, তাহলে এটা দিবা। আর যদি মনে হয় না আমি শুধু ছোটটা দিতে চাই, তাহলে ছোটটা দিবা। দুইটা দিলেই মার্ক পাবা, কেউ কাটবে না। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।